শুভ সন্ধ্যা সবাইকে। গুড ইভিনিং এভরিওয়ান। অডিও ক্লিয়ার? একটুখানি আমাকে চ্যাট বক্সে সবাই জানাবেন। অডিও কি শোনা যাচ্ছে সবার? সবার কাছে আমার অডিও পৌঁছাচ্ছে? একটুখানি আমাকে চ্যাট বক্সে বলবেন। সবাইকে শুভ সন্ধ্যা। গুড ইভিনিং, গুড ইভিনিং, গুড ইভিনিং সবাইকে, গুড ইভিনিং। ইয়েস, শোনা যাচ্ছে? কম শোনা যাচ্ছে, ওকে ঠিক আছে। আমি মাইকের ইন্টেন্সিটি বাড়িয়ে দেবো, চিন্তা নেই। জি ক্লিয়ার, ওকে ঠিক আছে। আমি মাইকের ইন্টেন্সিটি বাড়িয়ে দিচ্ছি, ডোন্ট ওয়ারি। তো জাস্ট আ সেকেন্ড। অনেকটাই বাড়ানো আছে যদিও। ঠিক আছে, এবার শুনতে পাচ্ছেন সবাই? ইয়েস, ওকে ঠিক আছে। তাহলে আমরা একটু ওয়েট করি সবার জন্য, তারপরে আমরা শুরু করব। ভাই 7:30 থেকে শুরু হওয়ার কথা, বাট এখন কেন এখনো শুরু হয়নি? হবে ওয়েস্ট বেঙ্গলে 7টায়, বাট বাংলাদেশের টাইম হিসেবে এটা 7:30টায় হবে। তো সেই কারণে। ইয়েস স্যার, গুড ইভিনিং, গুড ইভিনিং পবন বাবু। তো কেমন আছেন সবাই? শুনেন একটুখানি, কালকের ক্লাসটা কেমন হলো? স্যার আপনি কি ভিজুয়াল স্টুডিও কোড ইনস্টলেশন দেখাবেন? আমি তো ভিডিও দিয়ে দিয়েছি, গ্রুপে ওটা পেয়ে যাবেন। ভিডিও ওটা দেখে আপনি ইনস্টল করে নিতে পারবেন। এখানে দেখালে কি হয় বলুন তো, ওটা সবাই ঠিকঠাক ভাবে ক্যারি অন করতে পারে না, সেই কারণে এখানে আমরা দেখাই না ওটা। অনেক টাইম ওয়েস্ট হয়ে যায় আমাদের। বলতে পারলাম স্যার, আমরা কি 21 দিনে ভালো মতো ফ্রন্ট এন্ড পারবো? লেটস সি, দেখা যাক। দাদা ভিএস কোড ওয়েবে কাজ করা যাবে? হ্যাঁ অবশ্যই করা যায়। VS Code.web বলে একটা ওয়েবসাইট আছে, সেখানে করতে পারবেন, বাট ওখানে এক্সটেনশন আপনি ইউজ করতে পারবেন না। যে লাইভ সার্ভার এক্সটেনশনের কথা আমরা বলছিলাম, ওটা আপনি ওখানে ইউজ করতে পারবেন না, বাট ওটাকে ডাউনলোড আপনার করে নেওয়া ভালো। কারণ আহ, অনেক জায়গায় ওটা আপনাদের কাজে লাগবে, শুধু HTML CSS এর জন্য না। ভিএস কোড দিয়ে আপনি যত রকম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হয়, সব রকম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই কোড করতে পারবেন। স্যার আমরা CSS আর HTML যে শিখবো, এটা কি বেসিক নাকি অ্যাডভান্সে শিখবো? কিছুটা অ্যাডভান্স পার্ট এর মধ্যে আছে, বাট পুরোটা অ্যাডভান্স নয়, কারণ সবাই তাহলে বুঝতে পারবে না। তো এখানে যারা যারা আছেন তাদের একদম বেসিক থেকে শুরু করা হচ্ছে। স্যার সাবলাইম টেক্সটে কাজ করা যাবে অবশ্যই, আপনি যদি করতে পারেন কোনো অসুবিধা নেই। বুঝতে পারলেন? গিট কি শেখাবেন? না, ক্লাস কি রেকর্ড হবে? আমি বলেছি ম্যানেজমেন্টকে, তারা কত তাড়াতাড়ি এটাকে রেকর্ডিং এ আনতে পারে দেখা যাক। যদি হয়ে যায় আপনারা জানতে পেরে যাবেন। আমিও শিওর নই যে পাওয়া যাবে কি পাওয়া যাবে না, বাট ওটা আপনাদের জানিয়ে দেওয়া হবে, ক্লাসেই জানতে পেরে যাবেন। বলতে পারলাম স্যার কোর্সের ভিডিও রেকর্ড থাকলে ভালো হতো। জানি জানি, অনেকেই আমাকে রিকোয়েস্ট করে দিলেন, তো আমি বলেছি ম্যানেজমেন্টকে অলরেডি। চিন্তা করার কিছু নেই, তারা কিছু না কিছু ব্যবস্থা অবশ্যই করবে। ততদিন লাইভ ক্লাসটা করতে থাকুন, যতটুকু বুঝতে পারবেন সেটাই আপনার ক্ষেত্রে বেটার। দাদা মার্কেট প্লেসে ওয়েবের ডিমান্ড কেমন? খুব, খুব বেশি। যেমন সবাই শিখছে, তেমন ডিমান্ডও সেরকমই বেশি আছে আপাতত, এবং সেটা আপাতত থাকবে। জেএস যতটুকু শিখবো ততটা কি এনাফ? হ্যাঁ, বেসিকের জন্য এনাফ আমি বলবো। কারণ একটা প্রোগ্রামিং এ শুরু করতে জেএস যেটুকু লাগে সেটুকু আমি এখানে দেখিয়ে দেবো, তার থেকে বেশি দেখাবো অবশ্যই। মোবাইল দিয়ে করা যাবে অবশ্যই, করা যাবে, বাট আমি রেকমেন্ড করি না। আপনার বোঝানো স্টাইল অসাধারণ। এখনো শুরু হয়নি ম্যাম, দাঁড়ান একটুখানি। আর কদিন ক্লাস হোক তারপরে। পিডিএফ পাইছি কিন্তু ভিডিও পাই নাই ভিএস কোডের, আমি ডাউনলোড করতে পারি নাই পুরোপুরি। ওকে, ভিডিওর মধ্যে পিডিএফ এর মধ্যে ভিডিও আছে। পিডিএফ এর লিঙ্কে ক্লিক করবেন, ক্লিক টু ডাউনলোড বা এরকম কিছু একটা লেখা লেখা থাকে। ওখানে ক্লিক করলে আপনার দেখবেন গুগল ড্রাইভের একটা বলতে পারেন যে ভিডিওই ওপেন হয়ে যায়। ওখান থেকে কি আপনারা জানতে পেরে যাবেন। ভিএস কোড কি কারোর ইনস্টল হয়ে গেছে এখানে? কে কে আছেন ভিডিও দেখে যারা ইনস্টল করেছেন? কেউ আছেন এখানে ভিএস কোড যারা যারা ইনস্টল করে নিয়েছেন অলরেডি ভিডিও দেখে? কে কে আছেন একটুখানি চ্যাট বক্স আমাকে বলুন তো। আমার আগেই ছিল, খুব ভালো। বাকিরা? আমার আগেই ছিল, আমি ওকে করেছি। ওকে, কেউ একটা বললো কিছু। ডিফারেন্স বিটুইন ওয়ার্ডপ্রেস এন্ড ফ্রন্ট এন্ড। ওয়ার্ডপ্রেস দিয়ে সিএমএস প্ল্যাটফর্মটা একটা, ওখান থেকে আপনি খুব তাড়াতাড়ি ওয়েবসাইট ডেভেলপ করতে পারবেন, কিন্তু কতটা কাস্টমাইজেবল হয় ওটা আমার জানা নেই, কারণ আমি ওয়ার্ডপ্রেসে কোনোদিন কাজ করিনি। বাট কোডে আমার ফ্লেক্সিবিলিটি বেশি, কারণ ওখানে কোড আপনার কন্ট্রোলে থাকে সবকিছু, সেই কারণে। এটাই বলার, আর কিছু না। কোর্স শেষে আমরা নিজে থেকে কি বিল্ড করতে পারবো? অবশ্যই, কেন নয়। দাদা আমার তো উইন্ডোজ 7 সেখানে ডাউনলোড হচ্ছে না, তাই ওয়েবে চালাচ্ছি। হ্যাঁ অসুবিধা নেই, কোড ব্লক দিয়ে করা যাবে, অবশ্যই করা যাবে, কোনো অসুবিধা নেই। এইমাত্র ইনস্টল করলাম। আজ একটু লিঙ্কটা যেতে দেরি হয়ে গেছে, সেটার জন্য আমি ক্ষমা চাইছি আপনাদের কাছে, কারণ একটু অফিসে চাপ ছিল সেই কারণে। তো
পরের দিন আজকে যারা ডাউনলোড করেননি বা ইনস্টল করেননি, আশা করি পরের দিনের মধ্যে ওটা করে নেবেন। আজকেও লিঙ্কটা দিয়ে দেওয়া হবে। ঠিক আছে ভাই, আমি 21 দিন শেষ করার পর কি কোনো কাজের সুবিধা আছে এখানে? কাজের সুবিধা আপনার কাজের উপরে ডিপেন্ড করে। যদি এক্সট্রা অর্ডিনারি আপনি হয়ে যান তো অবশ্যই, কেন নয়। দাদা রেকর্ডেড থাকবে এই লাইভটা? না, আপাতত নয়। অনেকে রিকোয়েস্ট করছে, বাট আমি ম্যানেজমেন্টকে জানিয়েছি খবরটা, তারা দেখা যাক কিছু করে কিনা। স্যার আপনাদের পেইড কোর্স আছে? ইয়েস, অবশ্যই। আর একজন কিছু একটা বললেন দাদা, এই যে আহ, এই এআই এর যুগে ওয়েব ডেভেলপমেন্ট কতটা চ্যালেঞ্জিং? খুব ইজি, খুবই ইজি। ওয়েব ডেভেলপমেন্ট এখন এআই আসার পরে খুব ইজি হয়ে গেছে। আমি আমার টাইমে আমি অতটা পাইনি এআই, কারণ শিখতে শিখতে অনেকখানি শেখার পরে এআই এসেছিল। তো ততদিন আমি নিজে থেকেই সেলফ লার্ন করেই শিখেছিলাম ওটা। কিন্তু এখন শেখাটা খুব ইজি হয়ে গেছে, খুবই ইজি, মানে যে কেউ এখন যে কোনো কিছু বানিয়ে দিতে পারে। কিন্তু তাকে বুঝতে হবে যে সে কি বানাচ্ছে, না হলে এআই দিয়ে কোনো লাভ নেই। মোবাইলের অ্যাপটা কি? মোবাইলের অ্যাপের নাম হচ্ছে এসপিসিকে এডিটর। প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন এসপিসিকে এডিটর, দেখবেন একটা অ্যাপ আসবে, নীল কালারের লোগো থাকবে আই গেস। ওটা ডাউনলোড করে নেবেন। ওটাই ছিল আই গেস, আমারও ঠিক খেয়াল নেই, কারণ আমি পুরোটাই ল্যাপটপেই করি। হ্যাঁ, এসপিসিকে, স্প্যাক এডিটর বা এসপিসিকে বলতে পারেন ওটাকে, এসপিসিকেই আশা করি বলে। অ্যাটেন্ডেন্স যদি কমে যায় আপনি কি ক্লাস কন্টিনিউ করবেন? স্যার অবশ্যই, কেন নয়। লাইভ সার্ভার এক্সটেনশন কিভাবে ইউজ করব? অতটা দেখাইনি স্যার, এখনো দেখাবো। ওটা ইনস্টল করা হয়ে গেছে আপনার, তাহলেই হবে। ওটা ক্লাসের মধ্যে দেখাবো। হ্যাঁ স্যার, বোনাস হিসেবে নেক্সট.js-টা সে নেক্সট.js বোনাস বোনাস হিসেবে, তার আগে তো আপনাকে জাভাস্ক্রিপ্ট অ্যাডভান্স, রিঅ্যাক্ট অ্যাডভান্স, তারপরে গিয়ে নেক্সট.js। না হলে আপনি নেক্সট.js শিখবেন কি করে স্যার? স্যার আপনার চুলগুলো খুব সুন্দর, থ্যাংক ইউ। থ্যাংকস লট। হুম দাদা, ইন্ডিয়াতে কি জব করতে পারবো ফ্রন্ট এন্ডে শিখলে? ফ্রন্ট এন্ড আপনাকে খুব ভালো করে শিখতে হবে, যদি শুধু ফ্রন্ট এন্ডের উপরে ফোকাস করেন। খুবই হাই লেভেলের ফ্রন্ট এন্ড শিখতে হবে আপনাকে। এখান থেকে আমাদের শুরু হচ্ছে, আমরা ফুল স্ট্যাকের দিকে যাব। কারণ ফুল স্ট্যাকে ফ্রন্ট এন্ড আর ব্যাক এন্ড ব্যালেন্সড হিসেবে থাকলে আপনার হয়ে যায়। ব্যাক এন্ড একটু বেশি চাপ দিতে হয়, বাট ফুল স্ট্যাকে ওটা হয়ে যায়। কিন্তু ফ্রন্ট এন্ড যদি আপনি শুধু ফ্রন্ট এন্ডে ফোকাস করছেন, আপনাকে মানে অ্যাওয়ার্ড উইনিং ওয়েবসাইট বানাতে হবে। তখনই আপনার ফ্রন্ট এন্ড, তখন সবাই মনে করবে হ্যাঁ, আপনি একটা ফ্রন্ট এন্ড ডেভেলপার। স্যার আপনার সিএসএস পিএইচপি লারাভেলের কোর্স ভাবছি আনবো, চিন্তা নেই। আমার সেমিস্টার মিড চলছে, সো প্রিভিয়াস ক্লাস করতে পারিনি। রেকর্ড কি পাওয়া যাবে? একটাই ক্লাস হয়েছে স্যার, তবে একটা ক্লাস হয়েছে এখনো। আহ একদিনই ক্লাস হয়েছে, আজকে সেকেন্ড ডে। বুঝতে পারলাম। স্যার পোর্টফোলিও বানানো কি শেখাবেন? অবশ্যই, কেন নয়। আমি শেখাবো কি করে বানাতে হয়, বানাতে আপনারাই পারবেন। বুঝতে পারলাম। স্যার স্টার্ট করেন, হ্যাঁ করবো, দাঁড়ান একটুখানি। অলরাইট, ঠিক আছে। তো সবাইকে স্বাগত জানাই আরেকবার আমাদের ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপমেন্টের ক্লাসে। তো আজকের ক্লাসে আমরা কিছু কোড বলতে পারেন দেখবো, যে কি করে আমাদের এইচটিএমএল এর কোড লিখতে হয় সেই সব জিনিসপত্র দেখবো। তার আগে আমরা কোড কোথায় লিখবো সেটাকে আগে আমাদের চিন্তা হবে। তো আজকের দিনের টপিক আমি বলে দিচ্ছি, আজকের দিনের টপিক আমাদের হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোডটাকে আমাদের একটু চিন্তা হবে। বলতে পারলাম যে ভিজুয়াল স্টুডিও কোড আমি ইনস্টল করতে বলেছিলাম সবাইকে গতকাল, গ্রুপে হয়তো মেসেজ চলে গেছিল। তো গ্রুপ থেকে যারা যারা ডাউনলোড করে ইনস্টল করে নিয়েছেন তাদের জন্য খুব ভালো হবে জিনিসটা, কিন্তু যারা করেননি তারা আজকের ক্লাসটা মন দিয়ে দেখবেন, দেখে কালকে ওটাকে ইনস্টল করার পরে কালকে আরেকবার রিক্যাপ দেবো আমি আজকের ক্লাসটা, তো তখন গিয়ে আরেকবার দেখে নেবেন। ঠিক আছে, তো আজকের ক্লাসে ভিজুয়াল স্টুডিও কোড নিয়ে আমরা একটুখানি বলতে পারেন আলোচনা করব, যে কিভাবে এর মধ্যে আমাদের কোড বোর্ড লিখতে হয়। ঠিক আছে, তো তার আগে রিক্যাপটা দিয়ে দিই। কালকে বলেছিলাম যে যারা যারা ক্লাস মিস করেছে তাদের জন্য একটা রিক্যাপ থাকবে। তো রিক্যাপটা একবার চলুন করে নেওয়া যাক। ঠিক আছে, স্ক্রিন শেয়ার করেছি, স্ক্রিনটা দেখা গেলে একটুখানি আমাকে বলবেন। সবাই একটুখানি চ্যাট বক্সে লিখবেন যে স্ক্রিন দেখা যাচ্ছে কিনা। স্ক্রিন দেখা যাচ্ছে? ইয়েস অর নো, চ্যাট বক্সে লিখুন একটুখানি। যাচ্ছে যাচ্ছে, ইয়েস ইয়েস স্যার, ইয়েস স্যার। জি, ওকে। স্ক্রিন দেখা যাচ্ছে যখন, খুব ভালো, লেটস স্টার্ট। তো আজকে কি বলছিলাম, কালকের দিনের টপিকটা বা কালকের দিনের ক্লাসটাকে একটু রিক্যাপ করে দেওয়া যাক। তো কালকে আমরা কি শিখেছিলাম? কালকে আমি বলেছিলাম, প্রথম কথা আমার ইন্ট্রোডাকশন, যারা যারা কালকে ক্লাসে ছিলেন না তাদের জন্য বলে দিই আমি কে। আমার নাম ঐন্দিল গোলদার। আমি বিশ্বাস কোম্পানি বা আপনাদের ক্ষেত্রে বিশ্বাস একাডেমির একজন মেন্টর। আমি আপনাদের 21 দিন ধরে ক্লাস করাবো। আমি একজন ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার, আমি ফ্রিল্যান্সিংও করি, তার সাথে সাথে তার পাশাপাশি আমি আমাদের কোম্পানিতে যেসব প্রজেক্ট হয় সেগুলো আমি বানাই, মেনলি ওয়েবের ওপরেই প্রজেক্টগুলো হয়। তো
আমার ইন্ট্রোডাকশন হলো, ক্লাসের উপরে ফোকাস করা যাক। আমরা এই ক্লাসে কি শিখবো, এটাই হচ্ছে মেন ব্যাপার। ঠিক আছে, আমরা এই ক্লাসে কি শিখতে চলেছি। প্রথম জিনিস হচ্ছে আমরা এই ক্লাসে শিখবো হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট। এটা কি, চলুন একটুখানি জেনে নেওয়া যাক, হালকা করে ব্রিফ দেবো। ঠিক আছে, তো কালকে আমি বলেছিলাম যে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট কি বা ফ্রন্ট এন্ড কাকে বলা হয়। ঠিক আছে, তো সেটার থেকে শুরু করা যায়, একটুখানি হালকা করে বলে দিই। যারা প্রতিদিন কোনো না কোনো ওয়েবসাইট ভিজিট করেন, সেটা হতে পারে ফেসবুক, সেটা হতে পারে গুগল, সেটা হতে পারে হোয়াটসঅ্যাপ, সেটা হতে পারে ইনস্টাগ্রাম, বা সেটা হতে পারে অ্যামাজন, ফ্লিপকার্টের মতো ওয়েবসাইট। তো যারা প্রতিদিন কোনো না কোনো ওয়েবসাইট ভিজিট করেন বা ওয়েবসাইট দেখেন নিজের চোখের সামনে, নিজের একটা ব্রাউজারের মধ্যে, ঠিক আছে, সেই ব্রাউজারের মধ্যে আপনারা যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন আপনার চোখের সামনে, সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি একটা ফ্রন্ট এন্ড। মানে কি, আমি একটা ওয়েবসাইট এখানে ওপেন করে রেখেছি, ঠিক আছে, এটার নাম কি এক্সক্যালিড্র বা এক্সক্যালিড্র, যা খুশি বলতে পারেন। এই ওয়েবসাইটের যে চোখের সামনে আমার যে জিনিসটা রয়েছে, অর্থাৎ এখানে আমি বাটনে ক্লিক করতে পারছি, ঠিক আছে, এখানে আমি কালার সিলেক্ট করতে পারছি, এই যে জিনিসটা আমি একটা চোখের সামনে দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে একটা ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড। ফ্রন্ট এন্ড মানে এটা আপনার সামনে থাকবে, সেই কারণে এটাকে বলা হয় ফ্রন্ট এন্ড। ঠিক আছে, ফ্রন্ট এন্ডের মধ্যে মেইনলি কি থাকে, মেইনলি থাকে ডিজাইন। যে ফ্রন্ট এন্ডের মধ্যে কি করে আমরা ডিজাইন করতে পারবো একটা ওয়েবসাইটকে। যেমন কিছু কিছু ওয়েবসাইট আছে যেগুলো খুব সুন্দর দেখতে হয়, ঠিক আছে, খুবই সুন্দর সুন্দর তাদের ইউআই থাকে, মানে ইউআই বলতে ইউজার ইন্টারফেস, যাকে আমরা বলি যে ডিজাইনই বলতে পারেন, যে ডিজাইনটা তাদের খুব সুন্দর হয়। যেমন একটা ওয়েবসাইট হচ্ছে সুপারবেস, superbase.com। ঠিক আছে, এই একটা ওয়েবসাইট যাবেন, এটা খুব সুন্দর করে বানানো একটা ওয়েবসাইট, আপনি গেলে বুঝতে পারবেন যে ফ্রন্ট এন্ডটা কত খাটাখাটনি করে বানানো। ঠিক আছে, খুবই সিম্পল কিন্তু খুবই মডার্ন একটা ইউআই এটার। ঠিক আছে, এর ইউআইটা দেখবেন আপনি, বুঝতে পারবেন যে এটার পেছনে খরচ করা হয়েছে, সেই কারণে এটা দেখতে এত মিনিমালিস্টিক কিন্তু এত মডার্ন। ঠিক আছে, এটার নাম হচ্ছে superbase.com। সেরকম আরো ওয়েবসাইট আছে, যেমন একটা হচ্ছে ড্যাফোলি, আমার একটা খুব পছন্দসই একটা ওয়েবসাইট। এটা হচ্ছে একটা, বলতে পারেন, ফ্রেঞ্চ ডিজাইনার এজেন্সি ওয়েবসাইট। ঠিক আছে, এটা ফ্রান্সের একটা ডিজাইনার এজেন্সি আছে, তার নাম হচ্ছে ড্যাফোলি। সেই ডিজাইনার এজেন্সির ওয়েবসাইট হচ্ছে এটা, এটা খুব সুন্দর করে বানানো। ঠিক আছে, এটাকেও আপনি একটু স্ক্রোল করে দেখবেন যে এর ফ্রন্ট এন্ডটা কত সুন্দর করে বানানো। ঠিক আছে, সবকিছু এখানে দেখবেন খুবই ডিজাইনার ফ্রেন্ডলি বা খুবই মডার্ন হিসেবেই এটাকে বানানো হয়েছে। ঠিক আছে, তো এই সমস্ত জিনিসগুলো, অর্থাৎ একটা ওয়েবসাইটের যে জিনিসটাকে আমরা চোখের সামনে দেখতে পাই, সেটাই হচ্ছে আমাদের ওয়েবসাইটের অ্যাকচুয়ালি ফ্রন্ট এন্ড। তো ওয়েবসাইটের দুটো পার্ট, আমি বলেছিলাম আগের দিন, একটা ওয়েবসাইটের বা একটা ওয়েব অ্যাপের দুটো পার্ট হয়। কি কি, কে বলতে পারবে দুটো পার্ট কি কি হয়? কে কে এখানে কালকের ক্লাসে ছিলেন বা কালকের ক্লাসটা শুনেছেন, তাদের মনে আছে কার কার? দেখি একটু চ্যাট বক্সে লিখুন। একটা ওয়েবসাইটে দুটো পার্ট হয়, কি কি থাকে? ইয়েস, পারফেক্ট, ফ্রন্ট এন্ড আর ব্যাক এন্ড, তাই তো? ফ্রন্ট এন্ড আর ব্যাক এন্ড, তাই তো? ফ্রন্ট এন্ড আর ব্যাক এন্ড। তো ফ্রন্ট এন্ড হচ্ছে আমাদের সামনে যেটা দেখতে পাচ্ছি সেটা, ঠিক আছে। আর ব্যাক এন্ড কি? ব্যাক এন্ড হচ্ছে আমাদের এই ওয়েবসাইটের, মানে এই ওয়েবসাইটটাকে, মানে এই ওয়েবসাইটের যে লজিক অ্যাকচুয়ালি, যে ওয়েবসাইটের মধ্যে কি কি লজিক থাকতে পারে। যেমন একটা এখানে দেখুন বুক আ কল বলে লেখা আছে, যদি আমি এখানে ক্লিক করি, একটা নতুন পেজ ওপেন হচ্ছে, ঠিক আছে, সেখানে একটা ক্যালেন্ডার ওপেন হবে, এখান থেকে গিয়ে আপনি এই এজেন্সিকে বুক করতে পারবেন এক কথায়। সেই জিনিসটা এখান থেকে আসছে। ঠিক আছে, এখানে ক্লিক করলাম, একটা পেজ ওপেন হলো, তারপরে এখানে লগ ইন করার অপশন, লগ ইন করবো, একটা নতুন পেজ ওপেন হবে। এই যে জিনিসগুলো, অর্থাৎ একটা ফ্রন্ট এন্ডের পেছনে যে লজিকটা থাকে, যে এই বাটনে ক্লিক করলে আমাদের কোন পেজটা ওপেন হবে, এবং সেই পেজে গিয়ে আমরা যদি আমাদের ইমেলটা প্রোভাইড করি, যেমন আমি ইমেল দিচ্ছি, কন্টিনিউ করবো, আমার একটা নতুন পেজ ওপেন হবে বা আমার ইমেলে একটা মেল চলে যাবে। তো এই জিনিসগুলো যে লজিক থাকে একটা ওয়েবসাইটের পেছনে, সেটা হ্যান্ডেল করা হয় পুরোটা ব্যাক এন্ড দিয়ে। বুঝতে পারলাম, সেটা পুরোটাই হ্যান্ডেল করা হয় ব্যাক এন্ড দিয়ে, সেটা আমরা চোখের সামনে দেখতে পাই না। সেই কারণে তার নাম হচ্ছে ব্যাক এন্ড। কিছুটা একটা পুজোর প্যান্ডেলের মতো। ঠিক আছে, সামনের থেকে দেখতে খুব সুন্দর লাগে, কিন্তু সেই প্যান্ডেলটাকে তৈরি করতে, তার স্ট্রাকচারটা বানাতে অনেক হাজারো হাজারো বাঁশের দরকার হয়। সেই বাঁশগুলো সাজিয়ে সাজিয়ে কিন্তু তার উপরে কাপড় চোপড় টানিয়ে তারপরে আমাদের সেই প্যান্ডেলটাকে তৈরি করা হয়। এরকমই একটা ওয়েবসাইটকে সেইভাবেই ভাববেন। সামনের থেকে দেখতে খুব সুন্দর লাগে এটাকে অবশ্যই, কিন্তু এর পেছনে জিনিসটা কিন্তু অনেক কমপ্লিকেটেড হতে পারে যদি ওয়েবসাইটটা অনেক বড় হয় আপনার। তো সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি একটা ব্যাক এন্ড, আর আমাদের চোখের সামনে যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের একটা ফ্রন্ট এন্ড। এখানে আমরা কি শিখবো স্যার? এখানে আমরা শিখবো হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট। কি বললাম? আমরা এখানে শিখবো হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট, অর্থাৎ একটা ফ্রন্ট এন্ড কি করে বানাতে হয় একটা ওয়েবসাইটের, সেটাই শিখবো আমরা এর মধ্যে। কি কি দিয়ে শিখবো, কালকে যারা ছিলেন না তাদের জন্য বলে দিই। আমরা এখানে কি কি দিয়ে এটাকে শিখবো, প্রথমে বলেছিলাম কি কি, এক সেকেন্ড আমি একটু লিখি। প্রথমে আমরা বলেছিলাম কি ছিল, এইচটিএমএল। ঠিক আছে, এইচটিএমএল কেন? অনেকে কোয়েশ্চেন করতে পারেন, স্যার শুধু আমরা এইচটিএমএলই কেন ইউজ করবো? অনেকে হয়তো অনেক ফ্যান্সি ওয়ার্ডস জানেন, মানে অনেক ফ্যান্সি শব্দ আপনারা হয়তো অনেকে চেনেন, যেমন হচ্ছে রিয়াক্ট জেএস।
যেমন হচ্ছে নেক্সট জেএস, যেমন হচ্ছে লারাভেল, যেমন হচ্ছে ওয়ার্ডপ্রেস। এই জিনিসগুলো অনেকেই চেনেন, তাই তো? অনেকে জানেন তো যে নেক্সট জেএস, রিয়াক্ট জেএস, লারাভেল, ওয়ার্ডপ্রেস এগুলো দিয়ে আমরা একটা ওয়েবসাইট বানাতে পারি স্যার। তাহলে আমরা এইচটিএমএলই কেন শিখবো? তাদের জন্য একটা বাবল ব্রেক করি। যত ওয়েবসাইট আপনি দেখেছেন, যেগুলো অন্য অন্য মানে যেসব আমি টেকনোলজির নাম বললাম, রিয়াক্ট জেএস, লারাভেল, ওয়ার্ডপ্রেস, তারপরে হচ্ছে আপনার ধরুন কি বললাম ওটা, নেক্সট জেএস, এইগুলো দিয়ে যে ওয়েবসাইটগুলো তৈরি করা হয়, সব কম্পাইল হয়ে তৈরি হয় একটা এইচটিএমএল ফাইল। কি বলছি? যত টেকনোলজি আপনি চেনেন, সব টেকনোলজি আলটিমেটলি কনভার্ট করে একটা ওয়েবসাইটকে একটা এইচটিএমএল ফাইলে। কেন? কেন এইচটিএমএলই কেন কনভার্ট করে? কারণ আপনি যে ব্রাউজারটাকে দেখতে পাচ্ছেন, এই যে ব্রাউজার, ব্রাউজার বলতে আপনারা অনেক ব্রাউজার ইউজ করেন। যেমন আমি ইউজ করছি ব্রেভ বলে একটা ব্রাউজার। অনেকে ব্রেভ এখানে আছে যারা ব্রেভ ইউজ করে। কালকে একজন আমাকে বলছেন স্যার আমি ব্রেভ ইউজ করি, খুব ভালো। কেউ কেউ ব্রেভ ইউজ করে, কেউ হয়তো ফায়ারফক্স ইউজ করছে, ঠিক আছে। কেউ হয়তো সাফারি ইউজ করে, আমার আমি ইউজ করি না, বাট আমার ল্যাপটপে আছে সাফারি, ঠিক আছে। কেউ হয়তো ক্রোম ইউজ করছে, কেউ হয়তো মাইক্রোসফটের এজ ইউজ করছে। এইগুলো যে ইউজ করছে, এর নিশ্চয়ই কোনো কাজ আছে অবশ্যই। আপনি যে ব্রাউজার গুলো ইউজ করেন, সেই ব্রাউজারের কাছে একটাই পাওয়ার, সেটা হচ্ছে এইচটিএমএল ফাইলকে একটা মানুষের বোঝার মতো একটা ওয়েবসাইটে কনভার্ট করা। কি বললাম? ব্রাউজারের কাছে একটাই পাওয়ার থাকে, সেটা হচ্ছে একটা এইচটিএমএল ফাইলকে মানুষ যাতে সেই ফাইলটাকে শুধু কোড দেখে না, মানে শুধু যাতে কোড না দেখতে হয় তার, সে যেন সেই ফাইলের আউটপুটটাকে দেখতে পারে। তো ব্রাউজারের কাজ হচ্ছে একটা এইচটিএমএল ফাইলকে একটা ওয়েবসাইটে কনভার্ট করা। সে এইচটিএমএল ছাড়া কিছু বোঝে না। এবার অনেকে বলতে পারেন স্যার পিএইচপি, জাভাস্ক্রিপ্ট, হ্যাঁ সেগুলোও আছে, কিন্তু আমি বেসিকটা বলছি। ওয়েবসাইটের যে ফ্রন্ট এন্ড যেটা হয় অ্যাকচুয়ালি এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট বা পিএইচপি, এগুলো অ্যাকচুয়ালি একটা ব্রাউজার কনভার্ট করে আপনার সামনে নিয়ে আসছে, এরকম দেখতে একটা ওয়েবসাইট বানাচ্ছে। এর কোডটা কেমন দেখতে হয়? আমি ধরুন সুপাবেসের কথাটা বলি। সুপাবেস, এই যে হচ্ছে যে ওয়েবসাইটটার কথা বলছিলাম আমি, যে খুব সুন্দর ইউআই বা খুব সুন্দর ডিজাইন, এই ওয়েবসাইটের কোডটা যদি আপনি দেখেন, কোথা থেকে দেখবেন আমি বলেছিলাম। এটা হচ্ছে যদি রাইট ক্লিক করেন কোন একটা ওয়েবসাইটের উপরে গিয়ে, ইন্সপেক্টে যাবেন, ইন্সপেক্ট বলে লেখা আছে। এই ইন্সপেক্টে গেলে আপনি দেখবেন এখানে সব হচ্ছে কিছু কোড লেখা রয়েছে। এই যে সব কোড। এটা কিসের কোড? এই ওয়েবসাইটটা তৈরি করা হয়েছে হয়তো নেক্সট জেএস বা টেলউইন্ড সিএসএস দিয়ে, ঠিক আছে। সেই কারণে এখানে দেখুন সব টেলউইন্ডের ক্লাস লেখা রয়েছে, সব এক এক করে বুঝবো অবশ্যই। বাট এটা পুরোটা একটা এইচটিএমএল এর ফাইল। এটা হয়তো নেক্সট জেএস দিয়ে তৈরি করা, কিন্তু এটা পুরোটাই একটা এইচটিএমএল এর ফাইল। পুরোটাই এইচটিএমএল কনভার্ট হচ্ছে আমাদের এরকম একটা ওয়েবসাইটে। তো এইচটিএমএল হচ্ছে ভেরি বেসিক অফ ওয়েব যাকে বলা হয়। অর্থাৎ এইচটিএমএল থেকে ওয়েবের শুরু হয়, মানে ওয়েবের ডিজাইন শুরু হয়। তো আমরা কেন শিখবো না এটাকে? আপনার হয়তো অনেক প্ল্যাটফর্ম আছে যারা একটা ওয়েবসাইটকে খুব তাড়াতাড়ি আপনাকে বানিয়ে দিয়ে দেবে, কিন্তু সেই ওয়েবসাইটের বিহাইন্ড দ্য সিন কি হচ্ছে, সেই ওয়েবসাইটের এক একটা জিনিস, একটা বাটন, এই যে ধরুন একটা বাটন রয়েছে এখানে, এই বাটনটা তৈরি করতে কি ইউজ করেছে, এই কোয়েশ্চেনটা যাদের যাদের মাথায় আছে, তারা এইচটিএমএলটা খুব ভালো করে বুঝতে পারবে। বুঝতে পারলাম? তো এইচটিএমএল আমাদের ভেরি বেসিক অফ ওয়েব যাকে বলে। তো এখান থেকে আমাদের ওয়েবসাইটটা অ্যাকচুয়ালি কনভার্ট করে আমাদের ব্রাউজার। জিনিসটা কিছুটা এরকম দেখতে হয়। ধরুন আপনার কাছে একটা এইচটিএমএল ফাইল আছে, এইচটিএমএল, ঠিক আছে। এটা কনভার্ট করবে আমাদের ব্রাউজারের কাছে, অর্থাৎ এই এইচটিএমএল ফাইলটা আমাদের ব্রাউজারের কাছে যাবে। এবার ব্রাউজারের যে পাওয়ার, সেই পাওয়ারটা সে ইউজ করবে। ব্রাউজারের কাছে একটাই পাওয়ার, সেটা হচ্ছে এইচটিএমএল ফাইলকে একটা ওয়েবসাইটের ইউআই এ চেঞ্জ করা, ওয়েবসাইট ইউআই তে কনভার্ট করা। তো এইচটিএমএল ফাইল গেল ব্রাউজারের কাছে, ব্রাউজার সেটাকে কনভার্ট করলো একটা ওয়েবসাইটের ইউআই এর উপরে। সেটা কি করে দেখতে পারবেন আপনি? সেটা এখান থেকেই আপনি কিছু কিছু জিনিস চেঞ্জ করতে পারবেন। যে এখানে এই কোডের মধ্যে গিয়ে যদি আপনি কিছু জিনিস একটা চেঞ্জ করেন, দেখবেন এখানে সেই জিনিসটা আপডেট হচ্ছে। ট্রাই করে দেখেছেন কোনোদিন? অনেকে হয়তো ট্রাই করেছেন যে ইন্সপেক্ট এলিমেন্টে গিয়ে আইফোনের দাম আমি এক টাকা, মানে 1 টাকা করে দেবো। এই জিনিসটা অনেকেই করতো, আমিও ছোটবেলায় করেছি। যে কম্পিউটারে গিয়ে আমি ধরুন ফ্লিপকার্টে গিয়ে আইফোনের দাম দেখছি 70,000 85,000 টাকা, সেটাকে ইন্সপেক্ট করে আমি 1 টাকা করে দিলাম। অনেকে সেটাকে স্ক্রিনশট দিয়ে পোস্ট করতো ছোটবেলায় ফেসবুকে, যে আইফোনের দাম এত কমে গেছে বা আইফোন আমি এত টাকা কিনতে পারছি, ব্লা ব্লা ব্লা। যাই হোক, তো সেই জিনিসটা আমরা করি কিভাবে? সেটা হচ্ছে আপনি যদি এই ওয়েবসাইটটাকে একটু মডিফাই করতে চান, যেমন আমি ধরুন এই লেখাটাকে চেঞ্জ করব, বিল্ড ইন আ উইকেন্ড, স্কেল টু মিলিয়ন্স। এই জিনিসটা যে লেখাটা আছে এটাকে আমি চেঞ্জ করবো, কি করে করব? এখানে দেখবেন একটা বাটন আছে, ইন্সপেক্টে যাওয়ার পরে এই যে কোড দেখতে পাচ্ছেন, এখানে একটা ছোট্ট বাটন থাকবে উপরে, কিছুটা এরকম চৌকো একটা বাক্স মতো দেখতে, তার মধ্যে একটা তীর চিহ্ন থাকবে। এই বাটনে ক্লিক করবেন।
ক্লিক করার পরে যেখানে আপনার দরকার, ধরুন যেটাকে আপনি চেঞ্জ করবেন, তার উপরে আপনি মাউসটাকে নিয়ে যাবেন, দেখবেন এটা হাইলাইট হয়ে যাচ্ছে। সেখানে গিয়ে ক্লিক করতে পারেন বা ছেড়ে দিতে পারেন, যাই হোক। এখানে দেখবেন কিছু একটা লেখা এখানে হাইলাইট হয়ে যাবে, এই যে। অর্থাৎ এই লেখাটার জন্য এই কোডটা দায়ী, সেটা আমাকে বুঝিয়ে দিচ্ছে এখান থেকে, এই যে বিল্ড ইন এ উইকেন্ড। আমি এটাকে চেঞ্জ করতে পারি। যদি আমি এটাকে চেঞ্জ করি, কি চেঞ্জ করব? উইন্দিল ইজ অসম। এন্টার করব, চলুন চেঞ্জ হয়ে গেছে, উইন্দিল ইজ অসম। ঠিক আছে, আপনি যদি আরো কিছু চেঞ্জ করতে চান, সিমিলারলি ইন্সপেক্টে যাবেন, করুন ইন্সপেক্ট। ইন্সপেক্টে গিয়ে আবার আপনি এই বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, এটাকে বলা হয় সিলেক্ট অ্যান এলিমেন্ট। হ্যাঁ, ওয়েবসাইটের মধ্যে থেকে একটা এলিমেন্ট আপনি সিলেক্ট করতে পারবেন। ক্লিক করুন, ক্লিক করে যেটা আপনি চেঞ্জ করতে যাচ্ছেন সেটার উপরে ক্লিক করতে পারেন। করে দেখবেন এখানে কোড হাইলাইট হয়ে গেছে, যে এই কোডের জন্য এই লাইনটা, মানে এই ওয়েবসাইটের ইউআইটা এই কোডের জন্য জেনারেট হচ্ছে। যদি আমি এখানে গিয়ে এটাকে চেঞ্জ করতে চাই, চেঞ্জ করতেই পারেন। ওয়েব ডেভ মাস্টার ক্লাস, এন্টার করব, ডান। বুঝতে পারলাম, এইভাবেই কিন্তু জিনিসটা হয়ে থাকে। অর্থাৎ ব্রাউজারের কাছে এই পাওয়ারটা থাকে, সে একটা ওয়েবসাইটের কোড রিয়েল টাইমে চেঞ্জ করে একটা ওয়েবসাইটের ইউআই এ কনভার্ট করছে, এই যে। সেই কারণে আমি এখানে চেঞ্জ করলাম, এটা এখানে চেঞ্জ হচ্ছে। বুঝতে পারলাম, এইভাবেই কিন্তু জিনিসটা কাজ করে। একটা এইচটিএমএল ব্রাউজার কনভার্ট করে একটা ওয়েবসাইটের ইউআই এর মধ্যে। ক্লিয়ার? তো এখান থেকে আপনি আপাতত এইটুকু করে বুঝতে পারবেন যে জিনিসটা কিভাবে কাজ করছে। কিন্তু যদি অনেকের মনে কোয়েশ্চেন আসতে পারে যে স্যার, এবার কি আমাদের ওয়েবসাইটটা, সুপারবেসের যে অরিজিনাল ওয়েবসাইট, সেটা কি কোডটা চেঞ্জ হয়ে গেছে? নো স্যার। সেই কারণে এটাকে ফ্রন্ট এন্ড বলা হয়। কি বলছি? এখানে আমাদের ওয়েবসাইটের কোড শুধু আমরা আমাদের সাইডে চেঞ্জ করেছি। অর্থাৎ আমার সাইডে, আমার ব্রাউজারে শুধু এইটুকু চেঞ্জ হয়েছে। যদি আপনি এই ওয়েবসাইটটাকে নিজের সাইডে খুলে দেখেন, নিজের ব্রাউজারে যদি ওপেন করে দেখেন, ওয়েবসাইটের মধ্যে আপনার আগে যা লেখা ছিল সেটাই দেখাবে, আমি যেটা লিখেছি সেটা দেখাবে না। কারণ কি? এটা আমার সাইডের ফ্রন্ট এন্ড, অর্থাৎ এটাকে আমি দেখছি শুধু। এটা আপনি দেখলে আপনার সাইডের ফ্রন্ট এন্ড আলাদা, অর্থাৎ কোডটা আপনার কাছে আলাদা হয়ে পৌঁছাবে। সেই কারণে ব্যাকএন্ড আমাদের সবসময় হিডেন রাখা হয়, ব্যাকএন্ড কখনো কোনো ইউজার দেখতে পায় না। ফ্রন্ট এন্ডটাকে আপনি যত ইচ্ছা মডিফাই করুন, এখান থেকে চাইলে পুরো ওয়েবসাইটের কোড আপনি ডিলিট করে দিন, যেমন আমি এটাও করে দেখাতে পারি। যদি আমি এইচটিএমএল, দেখুন এখানে এইচটিএমএল লেখা আছে না, যদি আমি এটাকে কোল্যাপস করা যাবে কোনোভাবে, অথবা আমি যদি কন্ট্রোল এ করি, পুরোটাকে আমার ডিলিট করতে দেবে না এখান থেকে, প্রথম কথা। বাট আমি চাইলে বডিটাকে ডিলিট করতে পারি। যদি আমি বডি ট্যাগটাকে ধরে ডিলিট করে দিই, দেখবেন সব কোড আমার ডিলিট হয়ে গেছে, কোনো ওয়েবসাইটের মধ্যে কোনো কোডই থাকবে না। ঠিক আছে, এবার আপনি বলবেন স্যার আপনাকে তো পুলিশ ধরে নিয়ে যাবে। নো স্যার, ধরবে না। কারণ কি? যদি আমি এটাকে রিলোড করি একবার, আমার কোড আবার যেখানে ছিল সেখানেই চলে আসবে। বুঝতে পারলাম? তো এটা শুধু আপনার সাইডে আপনি চেঞ্জ করছেন, কিন্তু সেটা আমাদের টপিক ছিল না, যাই হোক। কিন্তু আমি বুঝিয়ে দিয়েছি কিভাবে জিনিসটা কাজ করে। বুঝতে পেরেছি? ইয়েস অর নো? কিভাবে ব্রাউজার একটা এইচটিএমএল এর কোড রিয়েল টাইমে কনভার্ট করছে, বুঝতে পেরেছি? ইয়েস অর নো, চ্যাট বক্স। ক্লিয়ার? খুব ভালো। তো এখানে আমরা এই ফ্রন্ট এন্ডটাকেই শিখবো। বুঝতে পারলাম? এখানে আমরা এই ফ্রন্ট এন্ডটাকেই শিখবো, অর্থাৎ এই ফ্রন্ট এন্ডের ডেভেলপমেন্ট কি করে করতে হয়, একটা কোড কিভাবে আপনি নিজে কোড লিখবেন, আর সেটা আস্তে 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 এরকম একটা ওয়েবসাইটের শেপ নেবে, অর্থাৎ এরকম একটা আকৃতি নিতে থাকবে, সেটা আমি শেখাবো কিভাবে সেটা করতে হয়। বুঝতে পারলাম? তো চলুন এবার আরেকটুখানি দেখা যাক যে আমরা এখানে কি কি করতে পারি। এখানে আমি কি বললাম, আমরা এইচটিএমএল শিখবো। কেন শিখবো বুঝিয়ে দিয়েছি, কারণ এইচটিএমএল হচ্ছে ভেরি বেসিক অফ ওয়েব। তো এইচটিএমএল ছাড়া আপনি যে কোনো ওয়েবসাইটের মধ্যে যদি এইচটিএমএল ছাড়া কোনো কোড লিখতে যান, সেটা পসিবল নয়। এইচটিএমএল এই সেটা কনভার্ট করে। ঠিক আছে, তো এইচটিএমএল এর পরে আমরা কি শিখবো, কে বলতে পারবে? এইচটিএমএল এর পরে আমরা কি শিখবো বলেছিলাম, দেখা যাক কে কে লিখতে পারে। ইয়েস স্যার, পারফেক্ট। বলতে পেরেছি, কি শিখবো? সিএসএস। এইচটিএমএল এর পরে আমরা শিখবো হচ্ছে সিএসএস। সিএসএস কেন শিখবো? সিএসএস হচ্ছে একমাত্র উপায়, ভালো করে শুনবেন, সিএসএস হচ্ছে ওয়েবসাইটের একমাত্র উপায় যেটা দিয়ে আপনি একটা ওয়েবসাইটকে সুন্দর বানাতে পারবেন। মানে এইচটিএমএল দিয়ে আপনার ওয়েবসাইট প্রথম থেকে এরকম দেখতে হবে না। ভালো করে শুনবেন কথাটা, এইচটিএমএল দিয়ে আপনার ওয়েবসাইট প্রথম থেকেই এরকম দেখতে হবে না, খুবই জঘন্য দেখতে হবে। আগের থেকে বলে দিচ্ছি, কেউ যেন পরে আমাকে বলবেন না স্যার আপনি তো এইচটিএমএল দিয়ে বলেছিলেন এরকম ওয়েবসাইট বানানো যায়। যায়,
কিন্তু এইচটিএমএল দিয়ে আমরা ডাইরেক্টলি এরকম ওয়েবসাইট পাবো না। কারণ কি, এইচটিএমএল হচ্ছে কিছুটা সেই প্যান্ডেলের বাঁশের মতো। প্যান্ডেল আপনারা প্যান্ডেল অনেক দেখেছেন জীবনে, সেই প্যান্ডেলের বাঁশ হচ্ছে এইচটিএমএল, শুধু বাঁশ। বুঝতে পারলাম, সেই প্যান্ডেলের শুধু বাঁশ হচ্ছে এইচটিএমএল। কিন্তু প্যান্ডেলের যত কাপড়, প্যান্ডেলের যত সৌন্দর্য, প্যান্ডেলটাকে প্যান্ডেল বানাতে যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে সিএসএস। কি বললাম, একটা প্যান্ডেলের শুধু বাঁশ হচ্ছে এইচটিএমএল। অর্থাৎ সেটা শুধুমাত্র যদি একটা প্যান্ডেল আপনি এইচটিএমএল দিয়ে বা বাঁশ দিয়ে যদি শুধু একটা প্যান্ডেল বানান, সেটা সুন্দর দেখতে হবে না অবশ্যই। কিন্তু সেই বাঁশের প্যান্ডেলের ওপরে যখন আপনি বিভিন্ন রকমের রং বেরঙের কাপড় দিয়ে সেটাকে খুব সুন্দরভাবে সাজাবেন, তখন সেটা কিন্তু মানুষ দেখে বলতে পারবে যে হ্যাঁ স্যার, এটা একটা সুন্দর প্যান্ডেল। ঠিক আছে, খুবই বেসিক লেভেলের এক্সাম্পল এটাই হয় অ্যাকচুয়ালি। এইচটিএমএল দিয়ে আপনি এরকম একটা ওয়েবসাইট প্রথম থেকে বানাতে পারবেন না। এরকম একটা ওয়েবসাইট বানাতে গেলে আপনাকে কি করতে হবে, সৌন্দর্য যদি আপনার ওয়েবসাইটে প্রদান করতে হয়, ভালো করে শুনে রাখবেন, তার জন্য আপনাকে ইউজ করতে হবে সিএসএস, দ্য ওয়ান অ্যান্ড অনলি সলিউশন ফর দ্য ওয়েব। বোঝাতে পারলাম, সিএসএস ই আপনার কাছে শেষ উপায় একটা ওয়েবসাইটকে সুন্দর বানানোর। ঠিক আছে, তো সিএসএস এবার অনেকে শুনে বলবেন স্যার আমি তো স্যাস ইউজ করি, এসসিএসএস, আমি তো টেলউইন্ড ইউজ করি, আমি তো বুটস্ট্র্যাপ ইউজ করি। সবাই সবকিছু ইউজ করে, জিনিসটা সেই আবার ঘুরে ফিরে সেই এইচটিএমএল এর মতো এসেই দাঁড়ায়। সবাই ওয়েবসাইট বানায় অনেক কিছু দিয়ে, অনেক টেকনোলজি ইউজ করে, কিন্তু ভেরি বেসিক অফ দ্য ওয়েব, অর্থাৎ পুরো যেটা দিয়ে অ্যাকচুয়ালি একটা ওয়েবসাইটে শুরু হয়, সেটা বুঝতে পারে না সবাই যে এখান থেকে অ্যাকচুয়ালি শুরু। তো আপনি যত রকম টেকনোলজি ইউজ করেছেন সিএসএস এর জন্য, সেটা হতে পারে টেলউইন্ড সিএসএস, সেটা হতে পারে এসসিএসএস, সেটা হতে পারে ইভেন ধরুন আরো অনেক সিএসএস এর ফ্রেমওয়ার্ক আছে। তো সেগুলো আলটিমেটলি কনভার্ট হয় আমাদের এই সিএসএস এ, নর্মাল সিএসএস, যাকে এক কথায় বলা হয় ভ্যানিলা সিএসএস। ঠিক আছে, কেন বলা হয় ভ্যানিলা সিএসএস সেটা সিএসএস এ গিয়ে জানাবো, এখন না। ইন্টারেস্টিং বা বলতে পারেন যে একটুখানি সাসপেন্স তৈরি হয়ে থাক। ঠিক আছে, তো এইচটিএমএল আর সিএসএস এই দুটোকে ইউজ করে আমরা একটা ওয়েবসাইট বানাবো, অর্থাৎ সুন্দর বানাবো। এবার এরপরে একটা বোনাস আপনাদের জন্য কি রেখেছিলাম কে বলতে পারবে? কালকে আমি বলেছিলাম যে একটা বোনাস, সিএসএস এর পরে একটা বোনাস ছিল, কি শেখাবো বলেছিলাম? বাহ, মনে আছে আশা করি, থ্যাংক ইউ। কি শেখাবো বলেছিলাম? আমি বলেছিলাম টেলউইন্ড এর, সরি টেলউইন্ড তো বলেই দিলাম, মাই ব্যাড। সিএসএস এর পরে আমি শেখাবো ডাইরেক্টলি, সেটা হচ্ছে টেলউইন্ড সিএসএস। কি শেখাবো? টেলউইন্ড সিএসএস। এটা আপনাকে ফ্রিতে কেউ দেবে না, মনে রাখবেন কথাটা, এটা আপনাকে ফ্রিতে কেউ দেবে না। টেলউইন্ড সিএসএস এখন প্রত্যেকটা ওয়েবসাইটে খুব বেশি পরিমাণে ইউজ করা হচ্ছে। কারণ কি? কারণ যারা সিএসএস কে ভয় পেত, তারা টেলউইন্ড সিএসএস ইউজ করার পরে আমাকেই বলেছে, আমি অনেক স্টুডেন্ট অলরেডি পড়িয়েছি, তারা প্রথমে সিএসএস আমি তাদের শিখিয়েছিলাম, সিএসএস শিখে তারা বলছে স্যার আমার তো সিএসএস একটুখানি মাথার উপর দিয়ে যাচ্ছে। তারপরে আমি তাদের টেলউইন্ড যখন শেখাই, টেলউইন্ড শেখার পরে তারা আমাকে বলছে স্যার এটাকে আপনি আগে কেন আমাদের শেখাননি। কারণ টেলউইন্ড ইউজ করা খুবই স্ট্রেট ফরওয়ার্ড, ওটা পুরো হিউম্যান রিডেবল ল্যাঙ্গুয়েজে বানানো, ইংলিশ ল্যাঙ্গুয়েজে পুরোটা বানানো। ঠিক আছে, খুবই ইজি টু আন্ডারস্ট্যান্ড, খুবই স্ট্রেট ফরওয়ার্ড একটা সিএসএস এর ফ্রেমওয়ার্ক, যেটা দিয়ে এখন প্রত্যেক ওয়েবসাইট বলতে পারেন যে যারা নতুন নতুন ওয়েবসাইট বানাচ্ছে সবাই, তারা সবসময় ফলো করছে টেলউইন্ড সিএসএস কে। কেন? কারণ দুটো কারণ বললাম, স্ট্রেট ফরওয়ার্ড আর খুব ইজি টু আন্ডারস্ট্যান্ড। বলতে পারলাম এর মধ্যে থিম আছে, এর মধ্যে আপনার কালার স্কিম রয়েছে, অনেক কিছু আছে, মানে একবার দেখলে আপনার এমনি ভালোবাসা জন্মে যাবে এর প্রতি, যেটাকে আমরা এর মধ্যে শিখবো। বলতে পারলাম, তো টেলউইন্ড সিএসএস আমার এর মধ্যে থাকছে। থার্ড পয়েন্ট ছিল আমাদের, কি বলেছিলাম? থার্ড পয়েন্ট ছিল হচ্ছে আমাদের জাভা স্ক্রিপ্ট। জাভা স্ক্রিপ্ট, ঠিক আছে, জাভা স্ক্রিপ্ট কেন? আপনি পিএইচপি কেন শেখাবেন না, এটা অনেকের কোয়েশ্চেন আসতে পারে। স্যার পিএইচপি তো খুব ভালো, অবশ্যই, কিন্তু জাভা স্ক্রিপ্ট যদি আমি বলি যে জাভা স্ক্রিপ্ট এখন প্রত্যেক ইন্ডাস্ট্রিতে ইউজ করা হয়। একটুখানি ইন্ট্রোডাকশন দিয়ে রাখি, জাভা স্ক্রিপ্ট প্রত্যেক ইন্ডাস্ট্রিতে ইউজ করা হচ্ছে এখন, প্রত্যেক। যেমন ফ্রন্ট এন্ডের জন্য জাভা স্ক্রিপ্ট ইউজ করা হয়, ব্যাক এন্ডের জন্য জাভা স্ক্রিপ্ট ইউজ করা হয়, এআই এমএল এর জন্য অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মেশিন লার্নিং এর জন্যও জাভাস্ক্রিপ্ট ইউজ করা হয়, মোবাইল অ্যাপ ডেভেলপমেন্টের জন্য জাভাস্ক্রিপ্ট ইউজ করা হয়। তারপরে হচ্ছে আপনার আর কি কি আছে, ডেস্কটপ অ্যাপ ডেভেলপমেন্টের জন্য জাভাস্ক্রিপ্ট ইউজ করা হয়। এরকম অনেক ফিল্ড আছে, যদি শুধু আপনি জাভাস্ক্রিপ্টকে ভাবেন স্যার শুধু কি ওয়েবসাইট বানাবো আমরা, না। জাভাস্ক্রিপ্ট একটা স্ট্যান্ড অ্যালোন যদি আপনি ভাবেন, জাভাস্ক্রিপ্ট কিন্তু নিজে থেকে একটা পাওয়ার প্যাকেজ। যদি আপনি শুধু জাভাস্ক্রিপ্ট শেখেন,
এর কিন্তু প্রচুর ব্রাঞ্চ রয়েছে যেখানে আপনি পরবর্তীতে সুইচ করতে পারবেন যদি আপনার ওয়েব ডেভেলপমেন্ট ভালো না লাগে। তো এটাকে শেখা কোনো ক্ষতি নয়, আমি যেটা মনে করি। যদি এটা আপনি শিখে যান, আপনার এর পরে অনেক অপরচুনিটি আছে যে আপনি শুধু জাভাস্ক্রিপ্ট নিয়ে আপনি অন্যান্য ফিল্ডে এগিয়ে যেতে পারবেন। তো অনেক অপশন, এগুলো জাভাস্ক্রিপ্টের মধ্যে গেলেই আপনি বুঝতে পারবেন। বুঝতে পারলাম। আর এরপরে ফোর্থ পয়েন্ট আমাদের ছিল কি? ফোর্থ পয়েন্ট ছিল আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই। আর এআই শুধুমাত্র আমরা চ্যাট জিপিটি, ক্লড, জেমিনাই এর মতো এই জিনিসগুলো আমরা ইউজ করব না। এখানে আমি আপনাদের মানে যে জিনিসগুলো অ্যাকচুয়ালি আমি নিজের নিজের লাইফে ইউজ করি কোড করতে, কোড করার জন্য স্পেসিফিক যে এআই টুলগুলো আমি ইউজ করি সেগুলো আমি বলবো এর মধ্যে। অনেকের ভয় থাকে যে স্যার আমি ওয়েব ডেভেলপমেন্ট মানে ওয়েবসাইট খুব ভালো বানাতে পারি কিন্তু আমার কাছে কোনো ইউআই নেই, আমি ইউআই ভালো বানাতে পারি না, আমি ফিগমা শিখতে পারিনি স্যার, আমি ফিগমা পারি না। হতেই পারে, কিন্তু এমন একটা এআই টুল আছে যেটা আপনার জন্য ইউআই জেনারেট করে দেবে, আর খুব সুন্দর ইউআই জেনারেট করে দেবে। সেই সব জিনিসগুলো এই ক্লাসে আপনি জানতে পারবেন। হতে পারলাম? সাউন্ডস ফান আই গেস। ক্লিয়ার? এইটুকুই ছিল কালকের ক্লাসের রিক্যাপ। এম আই ক্লিয়ার অর নট? একটুখানি চ্যাট বক্সে বলুন। বুঝতে পেরেছি? ইয়েস। ক্লিয়ার? এবার বলি ভিএস কোড। ঠিক আছে, এবার আসি ভিএস কোড এর ওপরে। তো গ্রুপে আজকে দুপুর বা বিকেল নাগাদ একটা মেসেজ আপনাদের জন্য দেওয়া হয়েছিল যে ভিজুয়াল স্টুডিও কোড কিভাবে ডাউনলোড করতে হয়, কিভাবে ইনস্টল করতে হয়, সেটার একটা পুরো প্রসেস ওখানে বলা ছিল যে কোথা থেকে আপনি ওটাকে অ্যাক্সেস করবেন। ঠিক আছে, সেটা আমি একবার আপনাদের জন্য দেখিয়ে দিতে চাই, যারা ভুলে গেছিলেন বা যারা পারেননি ডাউনলোড করতে বা ইনস্টল করতে, তাদের জন্য একবার দেখে নি, দেখি আমিও দেখে নি যে লিঙ্কটা ঠিক আছে কিনা। আমার ক্ষেত্রেও এটা দেখা উচিত। ঠিক আছে, জাস্ট আ সেকেন্ড। ওকে, আমার গ্রুপ এখানে, গ্রুপ গ্রুপ গ্রুপ, এই তো, পেয়ে গেছি। ঠিক আছে, তো এটা হচ্ছে আপনাদের যে মেসেজ দেওয়া হয়েছিল গ্রুপে, সেটা যেখানে কি বলা আছে, ভিজুয়াল স্টুডিও কোড ইনস্টল করা হয়েছে তো? যদি না করে থাকেন তাহলে এখনই করে ফেলুন। এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট শেখার জন্য আপনার মূল অস্ত্র। এই মেসেজটা আপনি যে গ্রুপে আছেন, ফ্রন্ট এন্ড ডেভেলপার বাংলাদেশ বা বিডি, সেই গ্রুপে কিন্তু দেওয়া হয়েছে। ঠিক আছে, এটাকে আমি চাইলে পিন করে দিচ্ছি আপাতত, যারা যারা চাইছেন এটাকে অ্যাক্সেস করতে। তো আমি এটা 7 দিনের জন্য পিন করে দিয়েছি। পিন মেসেজে গিয়ে আপনি এটাকে দেখতে পারবেন। পিন তো করলাম, আমার হোয়াটসঅ্যাপ কি হ্যাং হয়ে গেল নাকি? ওকে, পিন হয়ে গেছে, দেখুন উপরে দেখুন। আহ, এখানে গেলে খালিদ বিশ্বাস কোম্পানি বলে যে মানে মেসেজটা যেটা দেখাচ্ছে, এখানে ক্লিক করলে আপনার এই মেসেজটাই এখানে চলে আসবে। এখান থেকে গিয়ে মেসেজটাকে একবার ওপেন করবেন। ঠিক আছে, এখানে কি কি বলা আছে? প্রথম কথা, কোর্সের সিলেবাস এখানে দেওয়া আছে, পিপিটি, যে আমি কি দেখে পড়াবো বা কি দেখে নয়, মানে ওখানে ভিজুয়াল বলা আছে যে কি কি আমরা করবো এখানে, সেসব জিনিসটা আপনি এখান থেকে পেয়ে যাবেন। নেক্সট হচ্ছে বিশ্বাস কমিউনিটিতে জয়েন করুন ভিএস কোড ইনস্টল গাইড ও সহায়তা পেতে। ঠিক আছে, আপনি কি করবেন, এখান থেকে গিয়ে বিশ্বাস কোম্পানি কমিউনিটি, আমাদের যে কমিউনিটি আছে বিশ্বাস কোম্পানি কমিউনিটিতে গিয়ে এটাকে একবার জয়েন করে নেবেন। ক্লিক করব, এখানে দেখবেন বিশ্বাস কোম্পানি কমিউনিটি এখানে ওপেন হয়ে যাবে, 15.7K মেম্বার। এই গ্রুপটা গিয়ে একবার সবাই মিলে জয়েন করে নেবেন। কারণ এখানে শুধুমাত্র আমরা এই সমস্ত গাইড প্রোভাইড করি না, এখানে আপনার জব পোস্ট করা হয়, এখানে আপনার অনেক মেম্বার রয়েছে, আপনাদের সিনিয়র মেম্বার রয়েছে যারা অলরেডি ওয়েব ডেভেলপমেন্ট করেছে। তো যদি আপনার ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকে, সেই সমস্ত কোয়েশ্চেন গুলো আপনি এখান থেকে গিয়ে সলভ করে নিতে পারবেন। বলতে পারলাম? তো এটাকে গিয়ে গ্রুপে যে মেসেজটা দেওয়া হয়েছে সেই মেসেজ দেখে আপনি একবার এটাকে জয়েন করে নেবেন। থার্ড কি আছে, ভিএস কোড ইনস্টলেশন গাইড, অর্থাৎ ভিজুয়াল স্টুডিও কোড ইনস্টল করতে আপনার কি করতে হবে। এখানে দেখুন ফেসবুকের আর একটা পোস্ট দেওয়া আছে, এই পোস্টটা যদি আপনার অ্যাক্সেস করতে হয়, এটা অ্যাকচুয়ালি বিশ্বাস কোম্পানি কমিউনিটির একটা পোস্ট। ঠিক আছে, তো বিশ্বাস কোম্পানি কমিউনিটি আপনাকে জয়েন করতেই হবে। তো জয়েন করার পরে এখানে দেখবেন একটা গুগল ড্রাইভের লিংক দেওয়া আছে। কি লেখা আছে? দেরি না করে আগে এই ভিডিওগুলো দেখে নিন, তাহলে আপনি নিজে ভিএস কোড ইনস্টল করতে পারবেন একদম সহজভাবে। এখানে গিয়ে এই ড্রাইভের লিংক দেওয়া আছে, এটাকে ওপেন করুন। ঠিক আছে, ওপেন করলে আপনার সামনে একটা পিডিএফ ফাইল ওপেন হবে। বলতে বললাম, একটা পিডিএফ ফাইল ওপেন হবে। এখানে দুটো অপশন দেখুন, ইনস্টলেশন প্রসেস দুটো অপশন, একটা অ্যাপেলের ম্যাক ইউজার, একটা হচ্ছে উইন্ডোজ ইউজার। তো আমি কালকে জিজ্ঞেস করেছিলাম আপনাদের যে আপনারা কোন অপারেটিং সিস্টেম ইউজ করছেন, অনেকে বলেছিলেন উইন্ডোজ, অনেকে বলেছিলেন ম্যাক ওএস, তাই তো? তো এখানে দুটো অপশনই আপনার কাছে আছে, যে আপনি কোন অপারেটিং সিস্টেমে আছেন তার জন্য ভিজুয়াল স্টুডিও কোডটা দুটোর ক্ষেত্রেই আমি এখানে প্রোভাইড করে রেখেছি। এখান থেকে কি করবেন, ধরুন আপনি উইন্ডোজে আছেন, অনেকে উইন্ডোজে থাকে, তো উইন্ডোজে যারা আছেন তারা গিয়ে এই ড্রাইভের লিঙ্কে ক্লিক করতে পারেন বা ক্লিক হেয়ারে ক্লিক করতে পারেন। আমি এখানে ড্রাইভের লিঙ্কে ক্লিক করছি। ক্লিক করলে এখানে দেখবেন ভিজুয়াল স্টুডিও কোড কি করে ইনস্টল করতে হয় তার একটা ভিডিও আপনার ওপেন হয়ে যাবে। এটাকে প্লে করবেন ভিজুয়াল স্টুডিও কোড,
কি করে ডাউনলোড করতে হয়, কি করে ইনস্টল করতে হয়, কি করে সেট করতে হয়, সব এখানে বলা আছে। 4 মিনিটের ভিডিও, কোনো ক্ষতি নেই। 4 মিনিট আপনার জীবনে যদি এইটুকু একটু টাইম দেন, কোনো ক্ষতি নেই, এটাকে গিয়ে ইনস্টল করে নেবেন। বুঝতে পেরেছি তো? কি বললাম, গ্রুপে যাবেন, গ্রুপে গিয়ে এখান থেকে প্রথমে পোস্ট দেওয়া আছে ভিএস কোড ইনস্টলেশন গাইড, এটাকে ওপেন করবেন। করার পরে এখানে গিয়ে গুগল ড্রাইভের লিঙ্ক আছে, এটাকে ক্লিক করবেন, ক্লিক করে এটাকে ওপেন করবেন, করে এখান থেকে আপনার অপারেটিং সিস্টেম যা তাই দিয়ে জাস্ট ভিডিওটাকে দেখে নেবেন, ব্যাস, আর কোনো কাজ নেই। বুঝতে পেরেছি? ইয়েস অর নো? যাদের কোয়েশ্চেন ছিল কি করে স্যার ইনস্টল করবো, কোথা থেকে পাবো, ক্লিয়ার হয়েছে এবার? ইয়েস অর নো চ্যাট বক্সে বলে দিন কুইকলি। বুঝতে পেরেছি? এবার তো পারবেন সবাই আশা করি, কোনো চাপ নেই, ইনস্টল করে রাখুন, এখানে কোনো ক্ষতি নেই আপনার। একটা ফ্রি অ্যাপ, এটা ওয়েবসাইট মানে একদম ডাইরেক্ট, কোনো ক্র্যাক ফ্র্যাক আমরা ইউজ করি না, এটা একদম ওয়েবসাইটে ফ্রি, মাইক্রোসফটের একটা অ্যাপ, ইউজ করুন। বুঝতে পারলাম? এবার তাহলে ভিজুয়াল স্টুডিও কোড কি করে আমরা ইউজ করব সেটার উপরে আসি। যারা মোবাইলে আছেন একটুখানি ওয়েট করে যান, তাদের লাস্টে, ক্লাসের লাস্টে গিয়ে আমি বলে দেবো কি করে মোবাইলে আপনারা ইউজ করতে হবে। ঠিক আছে? ভুলিনি আপনাদের কথা, চিন্তা নেই। সেখানে কি করব, তো ভিজুয়াল স্টুডিও কোড, ওকে, ভিজুয়াল স্টুডিও কোড আমাদের কি করে ইউজ করতে হয়, যাদের ইনস্টল করা হয়ে গেছে তাদের জন্য বলি। তো সবাই গিয়ে ভিজুয়াল স্টুডিও কোডটাকে একবার ওপেন করে নেবেন। ঠিক আছে? আমি আমার ম্যাকে যেখানে রেখেছি ভিজুয়াল স্টুডিও কোডটাকে, সেখান থেকে এটাকে ওপেন করে নিলাম। এক কাজ করি, এটাকে আমি সাইডে যেখানে আমার থাকে সবার জন্য যেটা সিমিলার সেটাই আমি করে নিলাম এখান থেকে, যে সাইডে এপাশেই আপনার এই বারটা থাকবে। তো এই স্ক্রিনটা আপনার সামনে চলে আসবে। যদি এই স্ক্রিনটা আপনার সামনে না এসে অন্য কোনো একটা স্ক্রিন আসে, যেমন ধরুন ওয়েলকাম, ওয়েলকাম, এটা মনে হয় নাকি কোন একটা স্ক্রিন আসে আপনার সামনে, যদি ওয়েলকাম বলে সার্চ করি, জাস্ট সেকেন্ড দেখিয়ে দিই সেটা, হেল্প ওয়েলকাম, এই পেজটা, যদি এই পেজটা আপনার সামনে আসে ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করার সাথে সাথে, যদি এই পেজটা আপনি দেখতে পেয়ে যান, মানে আপনার ইনস্টলেশন পুরোপুরি ঠিকঠাক আছে, কোনো চাপ নেই। ঠিক আছে? এখান থেকে এবার বলি যে এখান থেকে আমাদের কিছু জিনিস মনে রাখার দরকার। সেটা কি? সেটা হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড একটা, ভাবতে পারেন নোটপ্যাডের মতো। ঠিক আছে? অনেক কমপ্লিকেটেড লাগে শুনতে, ভিজুয়াল স্টুডিও কোড, নামের মধ্যে কোড আছে মানে সবাই ভয় পায়, স্যার এটা দিয়ে কি আমরা অনেক কিছু করতে পারবো? অবশ্যই। এটা একটা জাস্ট টেক্সট এডিটর, মানে ভিজুয়াল স্টুডিও কোড দিয়ে আপনি টেক্সট এডিট করতে পারবেন, এটুকুই এর কাজ, আর কিচ্ছু না। এর মধ্যে কিছু পাওয়ার দেওয়া আছে, কি কি পাওয়ার আছে এর মধ্যে, যেমন থিম ইনস্টল করা যায়। আমার এখানে প্রচুর থিম আছে, আমি যেগুলোকে পার্সোনালি ইউজ করি, যেমন একটা থিম আমার এখানে অলরেডি রয়েছে, সেই কারণে হয়তো কালার যেটা আপনি দেখতে পাচ্ছেন আমার ভিজুয়াল স্টুডিও কোডের, এটা হয়তো আপনাদের সাইডে অন্যরকম। বলতে পারলাম? এটা হয়তো আপনার সাইডে অন্যরকম কালারে আসছে। তো থিমটা কি করে চেঞ্জ করতে হয়, তো সেটা আমি পরে দেখাবো অবশ্যই, এখন ওটা আমাদের দরকার নেই। ঠিক আছে? আমি একটু জুম ইন করছি। ঠিক আছে? এই স্ক্রিনটা সবার সামনে এসছে যখন, এবার তাহলে স্টার্ট করা যেতে পারে। তো ভিজুয়াল স্টুডিও কোডের মধ্যে আমাদের মেনলি একটা জিনিসে ফোকাস করতে হয়। কি বলছি? ভিজুয়াল স্টুডিও কোডের মধ্যে আমাদের মেনলি একটা জিনিসে ফোকাস করতে হয়, সেটা হচ্ছে এর মধ্যে আমাদের একটা ফোল্ডার কি করে ওপেন করতে হয়, এটা হচ্ছে আমাদের প্রথম স্টেপ। কি বললাম? ভিজুয়াল স্টুডিও কোডের মধ্যে কি করে একটা ফোল্ডার ওপেন করতে হয়, এটা হচ্ছে আমাদের সবার প্রথম স্টেপ, মানে এটা আমাদের সবার প্রথমে করতে হবে। কি করে ওপেন করতে হয়? ঠিক আছে, কুইকলি দেখাই। তো এখানে আমরা ফোল্ডারটা কেন ওপেন করব সেটা আগে বুঝিয়ে দিই। ঠিক আছে? এখানে আমরা একটা ফোল্ডারই বা কেন ওপেন করব, আমি একটা ব্রাউজারে গিয়ে একটু এঁকে ঝুঁকে আপনাদের দেখাই, তাহলে ভালো সবার ক্লিয়ার হবে জিনিসটা। তো কেন একটা ফোল্ডার ওপেন করব, দেখুন, এটা হচ্ছে আপনার কম্পিউটার। ঠিক আছে? এর মধ্যে আপনার অনেক ধরনের ফাইল, অনেক ধরনের ফোল্ডার, অনেক ধরনের মানে জিনিসপত্র সব আপনি এর মধ্যে রেখে দেন। হয়তো সিনেমা থাকতে পারে, হয়তো গান থাকতে পারে, হয়তো কোড মানে কোনো ডকুমেন্ট থাকতে পারে, যেমন মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, তারপরে হচ্ছে কোনো ছবি ধরুন রয়েছে, সেই সব জিনিসগুলো আপনার কম্পিউটারের মধ্যে স্টোর করা আছে। ঠিক আছে? এর মধ্যে থেকে, আপনার কম্পিউটারের মধ্যে থেকে ছোট্ট একটা ফোল্ডার আপনাকে ভিজুয়াল স্টুডিও কোডের মধ্যে ওপেন করতে হয়। ঠিক আছে? এই ফোল্ডার ধরুন, ফোল্ডারে আমি একটা নাম দিচ্ছি, ধরুন কোডস। ফোল্ডারের নাম কি? ফোল্ডারের নাম হচ্ছে কোডস, অর্থাৎ এই কোডস ফোল্ডারের মধ্যে শুধু কোডই থাকবে। ধরুন আপনার কম্পিউটারে একটা এরকম ফোল্ডার বানানো আছে, তো এই ফোল্ডারটাকে আপনার ওপেন ওপেন করতে হয় যদি এর মধ্যে আপনি কোনো কোড করতে চান। তো এই ফোল্ডারটাকে ভিজুয়াল স্টুডিও কোড বলে যে সফটওয়্যারটা আমরা ডাউনলোড করলাম, সেটার মধ্যে এটাকে ওপেন করতে হয়। ধরুন এটা হচ্ছে আমাদের ভিএস কোড। ঠিক আছে? তো এই কোড বলে ফোল্ডারটাকে আমরা ভিএস কোডের মধ্যে ওপেন করব।
কেন করব? যদি আপনি ফোল্ডারটাকে ভিএস কোডের মধ্যে ওপেন করেন, তাহলে আপনার কম্পিউটারের মধ্যে মানে ভিজুয়াল স্টুডিও কোডের মাধ্যমে আপনি এই ফোল্ডারটাকে কন্ট্রোল করতে পারবেন। কিভাবে? আপনি চাইলে এই ফোল্ডারের মধ্যে একটা ফাইল বানাতে পারবেন, আপনি চাইলে এর মধ্যে গিয়ে কোনো কিছু স্টোর করতে পারবেন। মানে পুরোটা ভিজুয়াল স্টুডিও কোডই করবে, সেটা হচ্ছে আপনার কম্পিউটারের কোড বলে যে ফাইলটা ছিল সেটার মধ্যে। কি বললাম আর একবার বলি, ভালো করে শুনবেন। ধরুন আপনার এই কম্পিউটারে একটা ফোল্ডার আছে, এটা হচ্ছে কম্পিউটার অবভিয়াসলি, অথবা আমি কম্পিউটারটাকে নিচে লিখছি তাহলে ভালো মাথায় ঢুকবে। এটা ধরুন আপনার কম্পিউটার, এর মধ্যে একটা ফোল্ডার রয়েছে, ফোল্ডারের নাম হচ্ছে কোডস। ঠিক আছে, এই ফোল্ডারের মধ্যে আপনি চাইছেন যে স্যার আমি শুধু কোড লিখবো, আমি আর কিছু করব না। তো আপনার দায়িত্ব হবে এই ফোল্ডারটাকে প্রথমে ভিজুয়াল স্টুডিও কোডের মধ্যে ওপেন করা। কি করে ওপেন করবেন? ঠিক আছে, ওপেন কেন করবেন সেটা আগে বুঝে নিই। এই কোড বলে ফোল্ডারটাকে ভিজুয়াল স্টুডিও কোডের মধ্যে কেন ওপেন করব? কারণ আমি চাই এই কোড বলে যে ফোল্ডারটা আছে এর মধ্যে আমি আমার কোড রিলেটেড যত ফাইল, সেটাকে আমি বানাতে চাই, চাইলে সেটাকে আমি ডিলিট করতে চাই, চাইলে সেটাকে আমরা মডিফাই করতে চাই। সেটা আমরা করব কি দিয়ে? আমরা করব ভিজুয়াল স্টুডিও কোডের মাধ্যমে। এ জাস্ট একটা ফোল্ডার আপনার কম্পিউটার থেকে নিয়ে ওপেন করে, জাস্ট আর কিছু না। আপনি এর মধ্যে গিয়ে ফোল্ডার বানাবেন, ফাইল বানাবেন, সবকিছু সেই কম্পিউটারের মধ্যে যে ফোল্ডারটা ছিল কোডস বলে সেই ফোল্ডারের মধ্যেই কাজ করবে। কিভাবে করা হয় চলুন একটু কুইক স্নিক পিক দেখাই। ভিজুয়াল স্টুডিও কোড সবাই ওপেন করবেন, করার পরে প্রথম কাজ আপনাদের দেখবেন, আমি যেহেতু ম্যাকে আছি, ঠিক আছে, আমি যেহেতু ম্যাক ওএসে আছি, আমার ভিজুয়াল স্টুডিও কোডের যত মানে অপশন বা যত বলতে পারেন ফাংশন রয়েছে সবই ওপরে দেখায়। এটা ম্যাকের একটা খুব বড় দোষ আমি মনে করি, বাট ঠিক আছে কোনো ব্যাপার নেই। যারা উইন্ডোজে আছেন তাদের কোথায় দেখায় তারা হয়তো দেখে বুঝতে পারবেন। তাদের হচ্ছে এই তিনটে যে আমাদের বাটন দেখতে পাচ্ছি আমি, তিনটে রঙের যে বাটন, সেই তিনটে রঙের বাটনের পাশে আপনি দেখবেন এখানে এই জিনিসগুলো দেখাবে, ফাইল, এডিট, সিলেকশন, ভিউ, গো, রান, টার্মিনাল, উইন্ডো, হেল্প। এইগুলো আপনার এইখানটায় দেখাবে। আমার মাউসটা যেখানে আছে একটু বড় করে নি মাউসটাকে, এইখানটায়। সবার কি দেখতে পাচ্ছেন ভিজুয়াল স্টুডিও কোডে এই জিনিসটা সবাই নোটিস করেছেন যে আমার এখানে ফাইল, এডিট, সিলেকশন যেগুলো আছে সেগুলো এইখানটায় দেখাচ্ছে? যারা উইন্ডোজে আছেন দেখেছেন আশা করি, তাই তো? তো এখান থেকে আমাদের কাজ হচ্ছে সেই ফাইল বলে জিনিসটার উপরে। কি বলছি? আমাদের কাজ হচ্ছে ফাইল বলে যে জিনিসটা এখানে রয়েছে, এই ফাইল বলে জিনিসটার উপরে। আমি এখানে ফাইলের উপরে ক্লিক করব। আপনারা যেখানে ফাইল বলে দেখতে পাচ্ছেন FILE ফাইল, সেটার উপরে একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে করবেন ওপেন বা ওপেন ফোল্ডার। দেখুন এখানে লেখা আছে ওপেন ফোল্ডার। ঠিক আছে, কি করব? ফাইলে ক্লিক করব, যেখানে ফাইল বলে লেখা আছে ওখানে ক্লিক করবেন, করে দেখবেন এখানে ওপেন ফোল্ডার বলে কিছু একটা লেখা আছে, ওপেন ফোল্ডার। ঠিক আছে, আমি কি বলেছিলাম, একটা ফোল্ডার আমরা ভিজুয়াল স্টুডিও করে ওপেন করব, তো সেটাই আমরা করছি এখানে। জাস্ট আমি ক্লিক করব ওপেন ফোল্ডারের উপরে। ওপেন ফোল্ডার করার পরে এখানে আপনার যারা উইন্ডোজে আছেন তাদের জন্য দিস পিসির একটা উইন্ডো ওপেন হয়ে যাবে। কি বললাম? যারা ওপেন ফোল্ডারে ক্লিক করবেন, যারা উইন্ডোজে আছেন স্পেশালি, তাদের জন্য এখানে দিস পিসির একটা উইন্ডো ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যারা যারা ওপেন করেছেন ফোল্ডারটাকে? কেউ কি দেখতে পাচ্ছে জিনিসটা? যারা যারা ওই ওপেন ফোল্ডারে ক্লিক করেছে তাদের ক্ষেত্রে কি দেখাচ্ছে? একটা দিস পিসির উইন্ডো ওপেন হবে, সেখানে আপনার যত ফাইল আছে সেগুলো দেখবে, মানে দেখাবে, দেখাচ্ছে। তো এখানে আমাদের এবার হচ্ছে কাজ, জাস্ট ছোট্ট একটা কাজ, সেটা হচ্ছে এখানে আমাদের একটা ফোল্ডার আমাদের বানাতে হবে। কারণ এখানে অলরেডি অনেকগুলো ফোল্ডার আমাদের রয়েছে। ঠিক আছে, অলরেডি এখানে অনেকগুলো ফোল্ডার রয়েছে, যেমন এখানে দেখতে পাচ্ছি ডেস্কটপ, ডাউনলোড, তারপরে ডকুমেন্টস, পিকচার, অ্যাপ্লিকেশন, ডেটা, মঙ্গোডিবি, যে ব্লা 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 অনেক রকম ফোল্ডার। এখান থেকে আপনার পছন্দসই যে কোনো একটা ফোল্ডারের মধ্যে ঢুকে আপনি একটা ফোল্ডার বানিয়ে নেবেন, বা এখানেই চাইলে একটা ফোল্ডার আপনি বানাতে পারেন। তা আমি প্রেফার করি, অর্থাৎ আমি সবসময় একটু ক্লিন ভাবে জিনিসপত্র মানে আমার কম্পিউটারে থাকে সেইভাবে আমি জিনিসটা প্রেফার করি। সেই জন্য আমি যত কোডের কাজ হয় সবই ডেভেলপার বলে ফোল্ডারটা বানানো আছে আমার, এর মধ্যে গিয়ে করি। ঠিক আছে, সব এই দেখবেন সব এখানে কোড আছে, সবই এই কোডগুলো আমি এর মধ্যে রাখি। তো আমি ডেভেলপার বলে ফোল্ডারের মধ্যে দেখবেন এখানে নিউ ফোল্ডার বলে একটা অপশন আমাকে দেখাচ্ছে। বাট যারা উইন্ডোজে ফোল্ডার বানাতে পারে তারা জানে যে কিভাবে একটা ফোল্ডার বানাতে হয়, কি করে বানাতে হয় উইন্ডোজে একটা নতুন ফোল্ডার। যারা উইন্ডোজে আছেন তাদের জন্য এখানে যে উইন্ডোটা আপনার ওপেন হবে সেখানে গিয়ে একটা রাইট ক্লিক করলে আপনার এখানে দেখাবে নিউ বলে একটা অপশন থাকে, নিউ এ যাওয়ার পরে তারপরে একটা ফোল্ডারের অপশন দেখায়। তাই তো? ঠিক বলছি কি ভুল বলছি? এখন কি চেঞ্জ হয়ে গেছে জিনিসটা? আমি অনেকদিন উইন্ডোজ ইউজ করিনি যদিও।
নিউ করার পরে তারপরে ফোল্ডারে যেতে হয়, তাই তো? এটাই তো করতে হয় একটা ফোল্ডার বানাতে গেলে উইন্ডোজে। আশা করি এটাই করতে হয়, তাই তো? তো যারা উইন্ডোজে আছেন তারা জাস্ট এই জিনিসটা ফলো করবেন, যেভাবে একটা ফোল্ডার আপনি বানিয়ে থাকেন, যারা কম্পিউটার ইউজ করে তারা তো জানে, ঠিক আছে? তো এখানে আমাদের কি করতে হয়, এখানে রাইট ক্লিক করার পরে, মানে যারা উইন্ডোজে আছেন তাদের জন্য বলছি, একটা নিউ বলে অপশন দেখাবে, NEW, নিউ, নতুন। সে নিউ এর পরে যাওয়ার পরে দেখবেন পাশে আর একটা অপশনের বার খুলে যায়, সেখানে গিয়ে দেখবেন ফোল্ডার বলে লেখা থাকে, সেখান থেকে আপনি একটা ফোল্ডার বানাতে পারেন। বাট ম্যাকে, মানে ম্যাকবুকে এটা অনেক সিম্পল, জাস্ট এখানে নিউ ফোল্ডার বলে লেখাই আছে অলরেডি। আমি ক্লিক করব, এখানে একটা ফোল্ডারের নাম দেবো, ধরুন কি নাম দেওয়া যায়, ফুল স্ট্যাক, সরি, ফ্রন্ট এন্ড BD লিখে রাখছি, ঠিক আছে, বাংলাদেশ। ক্রিয়েট করব, ফোল্ডারটা আমার এখানে ওপেন হয়ে যাবে। যদি আমি এবার এখানে ওপেনে ক্লিক করি, আমি একটা ফোল্ডার এখানে ওপেন করছি, এবার দেখুন এখানে ওপেন বলে দেখাচ্ছে। আপনাদের ক্ষেত্রে উইন্ডোজে যারা আছেন তাদের জন্য দেখাবে কি, চুজ, তাই তো? উইন্ডোজে চুজ দেখায়, আমার রাইট আর রং? একটু ঠিক করে দেবেন যদি ভুল বলি। উইন্ডোজে কি দেখায়, চুজ দেখায় তো, নাকি ওপেন দেখায়? কি দেখায় উইন্ডোজে ওপেন করতে গেলে ফোল্ডার? চুজ নাকি ওপেন? চুজ দেখায়, ওটাই বলছি। অনেকে ওপেনও দেখাতে পারে, আমি ঠিক শিওর নই, কারণ আমার ক্ষেত্রে ওপেন দেখাচ্ছে, আপনাদের ক্ষেত্রে অন্য কিছু দেখাতেই পারে, ঠিক আছে? তো যাই হোক, ওপেন বা চুজ যেটাই থাকুক, এখান থেকে গিয়ে জাস্ট ফোল্ডারটাকে ওপেন করে নেবেন এইভাবে। ওপেন করলে এখানে ভিজুয়াল স্টুডিও কোডের মধ্যে অনেক কিছু আমার অলরেডি রয়েছে, যাই হোক। তো এখানে দেখবেন যে ফোল্ডারটা আমি বানিয়েছিলাম ফ্রন্ট এন্ড BD, সেই ফোল্ডারটা ভিজুয়াল স্টুডিও কোডের মধ্যে ওপেন হয়ে গেছে। কি করে বুঝতে পারছি? কারণ ফোল্ডারটার নামই ছিল ফ্রন্ট এন্ড BD, আর এখানে আমাকে দেখাচ্ছে ফ্রন্ট এন্ড BD। তার মানে যে ফোল্ডারটা বানিয়েছিলাম সেই ফোল্ডারটা আমার এখানে ওপেন হয়ে গেছে। বুঝতে পারলাম? যে ফোল্ডারটা আমি বানিয়েছিলাম সেই ফোল্ডারটা এবার এখানে আমার ওপেন হয়ে গেছে। ক্লিয়ার? তো এইভাবে আপনি একটা ফোল্ডার ভিজুয়াল স্টুডিও কোডের মধ্যে ওপেন করতে পারবেন। এবার ধরুন ভিজুয়াল স্টুডিও কোডে ফোল্ডার ওপেন করার পরে এখানে ধরুন আপনি একটা ফাইল বানালেন। কি করে বানাবেন একটা ফাইল? এখানে আমি যা খুশি করছি, দেখবেন এখানে যদি আমি কোনো ফাইল বানাই, সেই ফাইলটা আপনি আপনার দিস PC বা মাই কম্পিউটার যেখানেই থাকুন, সেখানে গিয়ে আপনি রিয়েল টাইমে দেখতে পারবেন যে ওখানে একটা ফোল্ডার বানানো হচ্ছে বা ওখানে একটা ফাইল বানানো হচ্ছে। কি করে? যদি ধরুন আমি এটাকে, এখানে একটা ফাইল বানাবো, ফাইল বানাতে গেলে এখানে দেখবেন উপরে একটা আইকন থাকে, এই ফোল্ডারের নামের পাশে, যে ফোল্ডারের নাম আপনি দিয়েছেন সেই ফোল্ডারের নামের পাশে একটা আইকন দেখাবে এইভাবে, নিউ ফাইল। এখানে ক্লিক করবেন, করার পরে এখানে কিছু একটা লিখুন, যা খুশি লিখুন। আমি ধরুন এখানে লিখছি ওইন্দিল, এন্টার করব। ওইন্দিল বলে একটা ফাইল এখানে তৈরি হয়ে গেছে। এবার ওইন্দিল বলে ফাইলটা যে তৈরি হলো, এটা কি আমার কম্পিউটারে তৈরি হলো নাকি এটা ভিজুয়াল স্টুডিও কোডের মধ্যে তৈরি হলো? কি মনে হচ্ছে আপনাদের? কি বললাম? আমি এখানে ওইন্দিল বলে একটা ফাইল ক্রিয়েট করলাম, আমি আর একটা ফাইলও ক্রিয়েট করতে পারি। এই যে এখানে নতুন একটা ফাইলের আইকন দেখতে পাচ্ছি, প্লাস লেখা আছে দেখুন। এখানে ক্লিক করলে আমার এখানে একটা ইনপুট বক্স ওপেন হয়। এখানে গিয়ে যদি আমি কিছু টাইপ করি, এন্টার করব, এই যে ফাইলটা আমার ক্রিয়েট হলো বা ফাইলটা আমার যে তৈরি হলো, এটা কোথায় তৈরি হলো? এটা কি আমার কম্পিউটারে তৈরি হলো নাকি শুধু VS কোড বা এই অ্যাপের মধ্যে তৈরি হলো? কি মনে হচ্ছে আপনাদের? কার কি মতামত দেখি? কোথায় তৈরি হয়েছে ফাইলগুলো? ইয়েস, এটা আমাদের কম্পিউটারে তৈরি হয়েছে। ইয়েস, কি বললাম? এটা আমাদের কম্পিউটারে তৈরি হয়েছে। এটা দিয়ে, অর্থাৎ এই অ্যাপটা দিয়ে যেটা আমরা ইউজ করছি VS কোড, এটা দিয়ে আমরা যে ফাইলগুলো তৈরি করছি, এটা অ্যাকচুয়ালি আমাদের কম্পিউটারের মধ্যেই তৈরি হচ্ছে, সেটাকেই আমরা এখানে দেখতে পাচ্ছি। কি করে? যদি আমি দেখাই, আমি আমার ফাইন্ডার, ম্যাকে থাকে ফাইন্ডার, উইন্ডোজের ক্ষেত্রে দিস PC। ফাইন্ডারে যদি যাই, যেখানে আমি ফোল্ডারটা বানিয়েছিলাম, কোথায় ছিল? ডেভেলপার, তারপরে ছিল ফ্রন্ট এন্ড BD। এখানে দেখবেন দুটো ফাইল আমার দেখাচ্ছে, কিছু একটা হাবা জাবা নাম দেওয়া আছে, আর একটা এখানে ওইন্দিল বলে ফাইলটা আমার এখানে দেখাচ্ছে। আমি জুম ইন করছি একটুখানি, দেখুন এই যে। আমি যদি এখানে আরেকটা ফাইলও বানাই, এন্টার করব, দেখুন এখানে সেই তিনটে ফাইল আমার এখানে দেখাচ্ছে, এখানেও তিনটে আছে, এখানেও তিনটে আছে। যদি আমি এখান থেকে এগুলোকে ডিলিট করে দিই, দেখুন VS কোড থেকেও সেটা ডিলিট হয়ে গেছে। এখানে যদি আমি একটা নতুন ফাইল বানাই, ধরুন এখানে নতুন ফাইল ম্যাকে এইভাবে বানানো যায় না, কমান্ড লাইনে বানাতে হয়। যাই হোক, যদি আমি এখানে একটা নতুন ফোল্ডার বানাই, ঠিক আছে, ধরুন ফোল্ডারের নাম কি দেবো? দেখুন এখানে অলরেডি আনটাইটেল ফোল্ডার বলে দেখাচ্ছে। এটার নাম আমি চেঞ্জ করব, ধরুন কিছু একটা, এন্টার করব। এখানে দেখুন ফোল্ডারের নাম রিয়েল টাইমে চেঞ্জ হয়ে গেছে।
অর্থাৎ এটা কমিউনিকেট করছে অ্যাকচুয়ালি আপনার কম্পিউটারের সাথেই। এটা দিয়ে আমরা জাস্ট এই অ্যাপটা দিয়ে শুধু আমরা ফাইলগুলো বানাবো, ফাইলগুলো ডিলিট করব, আমাদের কোড সেগুলো আমরা এখানে করব, আর কিচ্ছু না। এটা সিম্পল ভাবতে পারেন একটা ওয়ার্ড, মানে বলতে পারেন কি বলে ওটাকে, মাইক্রোসফটের ওয়ার্ডের মতো অ্যাপ্লিকেশন। শুধু এটা আমরা কেন ইউজ করি? এটা ইউজ করি আমরা কোড লেখার জন্য। এম আই ক্লিয়ার অর নট? বলতে পেরেছি? ভিএস কোডের শুধু এইটুকুই কাজ। এটা শুধু কম্পিউটারের সাথে আপনার কমিউনিকেট করে আপনার ফোল্ডার, আপনার ফাইলগুলোকে ম্যানেজ করে, আর কিচ্ছু না। ঠিক আছে? অনেকে ভয় পেত ভিএস কোডকে, ভয় পাওয়ার কোনো দরকার নেই। জাস্ট কোড এডিটর বা টেক্সট এডিটর এটাকে বলতে পারেন, নোটপ্যাডের মতো একটা অ্যাপ্লিকেশন। ক্লিয়ার? তো এবার ভিএস কোডের তো কিছু বুঝলাম, ঠিক আছে? এখানে ভিএস কোড দিয়ে আমরা কি করতে পারি? ভিএস কোডটাকেই আমরা কেন ইউজ করবো? আগে বলে দিই, কোড আমরা অবশ্যই শিখবো, কিন্তু তার আগে কোথায় কোড করতে হবে সেটা একটু জেনে নেওয়া ভালো। ভিএস কোডের মধ্যে আমরা কোডের যে ফাইলগুলো বানিয়ে থাকি, ধরুন এটাকে আমি ডিলিট করে দিচ্ছি আপাতত, পুরো ফাঁকা। এখানে যে কোডগুলো আমরা লিখে থাকি তার একটা স্পেশাল বলতে পারেন অ্যাবিলিটি থাকে। সেটা কি থাকে? সেটা হচ্ছে এর মধ্যে সিনট্যাক্স হাইলাইটিং বলে একটা মানে অপশন থাকে, বা বলতে পারেন একটা কি বলবো, একটা পাওয়ার থাকে। অর্থাৎ কোড আপনার দেখতে খুব সুন্দর লাগে। তো সেই সব আপনারা নিজেরাই দেখতে পারবেন, সেটা আমরা আস্তে আস্তে দেখবো। বাট এটা আমরা ইউজ করে কোডই লিখবো, ব্যাস, আর কিছু না। ঠিক আছে? ভিএস কোডে প্র্যাকটিস করবেন কি করে একটা ফোল্ডার ওপেন করতে হয়। জাস্ট এইভাবে ফাইল, ওপেন ফোল্ডার, ওপেন ফোল্ডার করার পরে যে ফোল্ডারটা আপনি চুজ করেছিলেন সেই ফোল্ডারটাকে ওপেন করে দেবেন, জাস্ট এটা ওপেন হয়ে যাবে, ব্যাস, এইটুকুই কাজ। ঠিক আছে? এবার আসি একটুখানি আমাদের ক্লাসের উপরে। আমরা কি শিখতে যাচ্ছি? আজকে একটুখানি এইচটিএমএল সম্পর্কে পড়াবো বলেছিলাম, সেটাই পড়াবো। ঠিক আছে? সবাই ভিএস কোডটাকে ইনস্টল করে রাখবেন, কারণ কিছুদিন মানে কালকে থেকেই হয়তো এটা আমাদের লাগবে। চলুন তাহলে স্টার্ট করা যাক। ঠিক আছে? আমরা এখানে শিখবো কি, এইচটিএমএল একটুখানি প্রথম থেকে মানে এক্সাম্পল ওয়াইজ নেওয়া যাক। ঠিক আছে? কি করে আমরা এটাকে শিখবো, তো সেই সব জিনিসপত্র এক এক করে দেখা যাক। লেটস গো। জাস্ট আ সেকেন্ড, ওপেন করি এখানে এটাকে। রাইট, সবাই দেখতে পাচ্ছেন আশা করি পিপিটি বা প্রেজেন্টেশন। ঠিক আছে? সবার সাইডে আশা করি ক্লিয়ার দেখা যাচ্ছে, ইয়েস অর নো? চ্যাট বক্স বলুন, সবার সাইডে পিপিটি ক্লিয়ার বা স্ক্রিনটা দেখতে পাচ্ছেন সবাই আশা করি? ওকে, খুব ভালো। তাহলে স্টার্ট করা যাক। ঠিক আছে? এবার আসা যাক, হোয়াট দ্য হেল ইজ এইচটিএমএল। এটাই হচ্ছে আমাদের আজকের টপিক। ঠিক আছে? হোয়াট দ্য হেল ইজ এইচটিএমএল বা HTML5। এইচটিএমএল বা HTML5 কি সেটা একবার ভালো করে শুনুন। এখানে দেখুন ইংলিশেও লেখা আছে, বাংলাতেও লেখা আছে। তা আমি সিম্পল বাংলাটাই পড়ে দিচ্ছি কি এখানে লেখা আছে, বাট এক্সপ্লেন আমি সবকিছুই করবো, ডোন্ট ওয়ারি। তো এইচটিএমএল হলো ওয়েব পেজ তৈরি করার জন্য একটা মূল ভাষা, বা ওয়েব পেজ তৈরির জন্য মূল ভাষা। যেটা আমি বলেছিলাম, এইচটিএমএল ছাড়া একটা ওয়েবসাইট তৈরি আপনি করতে পারবেন না। এটি কি করে? এটি টেক্সট, ছবি, লিঙ্ক, অর্থাৎ লেখা, ছবি এবং লিঙ্কের মতো, লিঙ্ক অর্থাৎ হাইপার লিঙ্ক যাকে বলি, সেগুলো আমরা কি করে বানাতে পারি এইচটিএমএল এ, সেগুলো পরে আছে। বাট এই সমস্ত জিনিসগুলো, টেক্সট, ছবি, লিঙ্ক, এই সমস্ত বিষয়বস্তুকে সাজিয়ে মানে অ্যাকচুয়ালি সাজায় যাতে ব্রাউজার তা ব্যবহারকারীদের জন্য প্রদর্শন করতে পারে। খুবই খুবই ভালো বাংলায় লেখা এটা। ঠিক আছে? যদি আমি একদম নর্মাল বাংলায় বলি, এটা কি লেখা আছে, এইচটিএমএল দিয়ে আমরা ওয়েবসাইট তৈরি করি। এর মধ্যে আমাদের টেক্সট, লেখা, ছবি এবং লিঙ্ক, এইগুলোকে একসঙ্গে করে একটা স্ট্রাকচার বা একটা ওয়েবসাইটের স্কেলিটন আমরা দেখতে পাই, বা একটা বলতে পারেন কাঠামো আমরা দেখতে পাই। সেটা কে আমাদের দেখায়? সেটা দেখায় আমাদের ব্রাউজার। ঠিক আছে? তো ব্রাউজার ছাড়া এইচটিএমএল আপনি ইউজ করতে পারবেন না। এবার এখানে পাশে একটা ছবি আপনি দেখতে পাচ্ছেন। ছবিটার মধ্যে কি আছে? পাশে দেখুন, প্রথমে এইচটিএমএল এর নিচে একটা কঙ্কাল রয়েছে, কঙ্কাল। ঠিক আছে? এটার ছোট্ট একটা এক্সাম্পল কি দিয়েছিলাম, প্যান্ডেল, প্যান্ডেলের বাঁশ। অর্থাৎ মানুষের বডিতে যে স্কেলিটন অর্থাৎ কঙ্কাল রয়েছে, হাড়, যার জন্য একটা মানুষের শরীর কাঠামো তৈরি করতে পারে, মানে একটা মানুষের শরীর মানুষের মতো দেখতে লাগে, সেটা হচ্ছে একটা ওয়েবসাইটের এইচটিএমএল। হয়তো বললাম এইচটিএমএল দিয়ে আপনার শুধু একটা ওয়েবসাইটের কাঠামো তৈরি হয়, অর্থাৎ দেখতে কিছুটা এরকম লাগবে। একটু নিজে ইমাজিন করুন, শুধু একটা কঙ্কাল রয়েছে, তার উপরে না কোনো চামড়া, তার উপরে না কোনো মাংস, তার না কোনো অঙ্গ প্রত্যঙ্গ, না তার উপরে কোনো জামা কাপড় আছে, কিচ্ছু নেই, শুধু সে একটা কঙ্কাল। তো দেখতে খুবই হরিফাইং বা খুবই ভয়ঙ্কর লাগে।
সেরকমই একটা এইচটিএমএল এর ওয়েবসাইট, শুধু এইচটিএমএল দিয়ে যেটা বানানো। ঠিক আছে, তো এইচটিএমএল হচ্ছে, দেখুন এখানে লেখা আছে এইচটিএমএল দা স্কেলিটন, অর্থাৎ এইচটিএমএল একটা কঙ্কাল হিসেবে আমরা চিনতে পারি। অর্থাৎ এটা দিয়ে আমরা শুধুমাত্র একটা ওয়েবসাইটের কাঠামো তৈরি করি। একটা ওয়েবসাইটে কি কি লাগবে, কি কি ছবি আমার ইউজ করতে হবে, কি কি লিঙ্ক আমার রাখতে হবে, কি কি টেক্সট অর্থাৎ কি কি লেখা আমার ওয়েবসাইটে থাকবে, সেটা তৈরি করি আমরা এইচটিএমএল দিয়ে। ঠিক আছে, এইচটিএমএল কত সালে তৈরি করা হয়েছিল একটুখানি হিস্ট্রি জেনে রাখা ভালো। আমার একদমই পছন্দ নয় হিস্ট্রি, আমি খুবই ইতিহাসে কাঁচা ছিলাম। তো ইনভেন্টেড বাই, অর্থাৎ এইচটিএমএল কে বানিয়েছিলেন? টিম বার্নার্স লি। ঠিক আছে, ইনি একজন ডেভেলপার ছিলেন এইচটিএমএল, মানে খুব ভালো মাপের একজন ডেভেলপার ছিলেন। ইনি 1991 অর্থাৎ 1991 সালে এইচটিএমএল তৈরি করেন। তো প্রথম এইচটিএমএল অর্থাৎ এইচটিএমএল 1.0, যেটা একদম প্রথম ভার্সন ছিল এইচটিএমএল এর, সেটা দিয়ে ওয়েবসাইট কেমন দেখতে হতো দেখাই। চলুন তাহলে একটুখানি দেখা যাক। ফার্স্ট জেনারেশন অফ এইচটিএমএল অথবা ওয়েবসাইট উইদাউট সিএসএস অনলি এইচটিএমএল সার্চ করছি আমি, কেমন দেখতে হয় জাস্ট আমি দেখাচ্ছি আপনাদের যে একটা ওয়েবসাইট শুধু এইচটিএমএল এ কেমন দেখতে হয়। এই যে, ঠিক আছে, এটা হচ্ছে শুধু একটা ওয়েবসাইট যেটায় কোনো সিএসএস নেই। কোথায় গেল ছবিটা, কোথায় গেল? আমি একটা অন্য পেজে চলে এসেছি, যাই হোক। এইটাকে দেখুন, অথবা এটাকে দেখুন। এই যে এই ইমেজটা যদি ওপেন হয়, আবারও সেই একই ওয়েবসাইটে চলে এসেছি, কেন জানি না। ছবি 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 এখানে কোথাও নেই, ওকে খুব ভালো। অথবা এখানে কি হিডেন হয়ে আছে ছবিটা? এই যে এখানে কিছু ছবি রয়েছে, যদি আমি একটু জুম ইন করি, জুম ইন করলে আপনাদের ক্ষেত্রে দেখাতে পারবো কিনা জানি না, বাট দেখুন এটা হচ্ছে amazon.com, আই গেস একটা অ্যামাজনের .com এর একটা ওয়েবসাইট। যদি আমি এটাকে অন্য একটা ট্যাবে ওপেন করি, ওপেন ইন নিউ ট্যাব, এবার দেখুন ভালো করে দেখতে পারবেন। এটা হচ্ছে অ্যামাজনের ওয়েবসাইট amazon.com। এটা আমাদের এখনকার অ্যামাজন যেমন দেখতে সেটা। এর মধ্যে থেকে যদি আপনি সিএসএস টাকে রিমুভ করে দেন, শুধু এইচটিএমএল টা যদি থাকে, সেটা দেখতে কিছুটা এরকম হয়। কি বললাম? শুধু এইচটিএমএল যদি একটা ওয়েবসাইটে থাকে, সেটা দেখতে কিছুটা এরকম হয়। দেখুন এখানে নীল নীল কালারের লেখা, তার সাথে কালো কালারের লেখা, তার সাথে এখানে একটা ছবি, এগুলোই হচ্ছে একটা এইচটিএমএল এর ওয়েবসাইট। দেখতে খুবই বাজে অবশ্যই, আমি জানি। তো এইচটিএমএল দিয়ে শুধু এইটুকুই তৈরি করা পসিবল। তারপরে এইচটিএমএল কে আপনি এরকম বানাতে পারবেন সিএসএস দিয়ে। তো এটা হচ্ছে একটা ওয়েবসাইটের স্কেলিটন বা কঙ্কাল, এরকমই দেখতে হয়। বুঝতে পারলাম? এটার থেকে এটা আপনারা বানাতে পারবেন সিএসএস এর মাধ্যমে, বা আপনি ডিজাইনিং যতটা জানবেন সেটা দিয়ে। বুঝতে পারলাম? এই ওয়েবসাইটটা দেখে কোনোদিনই আপনার ভক্তি আসবে না, আমিও জানি। কিন্তু ওয়েবসাইট শুরুই হয় এরকম একটা জায়গা থেকে। এটাই হচ্ছে বেসিক বা গ্রাউন্ড জিরো, এখান থেকেই স্টার্ট হয়। তারপরে এটা আস্তে আস্তে এরকম দেখতে হয়। এরকম অনেক এক্সাম্পল আছে, যেমন এখানে আর একটা এক্সাম্পল পেলাম, কোথায় গেল? ওয়েবসাইট 2। এখানে আরো কিছু এক্সাম্পল ছিল, কোথায় গেল সেটা? এই যে ডাক ডাক গো। ঠিক আছে, এরকম অনেক এক্সাম্পল এখানে পেয়ে যাবেন যে এইচটিএমএল, শুধুমাত্র এইচটিএমএল দিয়ে কেমন একটা ওয়েবসাইট আপনি বানাতে পারবেন। তারপরে সিএসএস দিয়ে ওটাকে আপনি ইমপ্রুভ করুন, কোনো চাপ নেই। ঠিক আছে, তো এটা গেল আমাদের এইচটিএমএল বা স্কেলিটন। কে বানিয়েছিলেন? টিম বার্নার্স-লি 1991-এ। এবার এইচটিএমএল কেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এটাকে বলা হয় না, এটা একটুখানি জেনে নিই। এইচটিএমএল কে কেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয় না? ঠিক আছে, এইচটিএমএল কি? এইচটিএমএল কে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কেন বলা হয় না, বা এইচটিএমএল এর পুরো নাম কি? ঠিক আছে, এইচটিএমএল কে যদি আপনি পুরো ফুল ফর্ম দেখতে যান, এইচটিএমএল এর পুরো নাম হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। পুরো নামের মধ্যে অর্থাৎ ফুল ফর্মের মধ্যে মার্কআপ ল্যাঙ্গুয়েজ আছে, কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নেই। কেন? এইচটিএমএল কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়, কারণ এইচটিএমএল দিয়ে কোনো লজিক বিল্ড করা হয় না। কি বলছি? এইচটিএমএল দিয়ে কোনো লজিক বানানো হয় না। এইচটিএমএল জাস্ট একটা ডিজাইনিং বা বলতে পারেন একটা স্ট্রাকচার বানানোর ল্যাঙ্গুয়েজ, সেই কারণে তাকে বলা হয় একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, এইচটিএমএল এর পুরো নামের অর্থ হচ্ছে হাইপার টেক্সট, সরি, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের থেকে এটা একদম আকাশ পাতাল তফাৎ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কেন বলা হয় না? সিম্পল কারণ বললাম, এইচটিএমএল এ কোনো লজিক বানানো হয় না। একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেমন এখানে একটা ছবি দেওয়া আছে, হাস্যরসাত্মক ছবি বা একটা মিম। ঠিক আছে, অনেকে মিম পোস্ট করেন, অনেকে চেনেন। এখানে একটা মিম দেওয়া আছে, কি দেওয়া আছে? প্রোগ্রামিং বিগিনার্স টম। এই টম এন্ড জেরি এপিসোডটা কেউ দেখেছেন আজ পর্যন্ত? কে কে দেখেছেন দেখি একটুখানি। টম এন্ড জেরির এই এপিসোডটা কার কার মনে আছে?
মনে আছে? মনে আছে, ওকে। ইয়েস, আমার ফেভারিট, ইয়েস, আমারও মনে আছে। এপিসোডটা কি হচ্ছিল ভালো করে একটুখানি দেখুন। ঠিক আছে, এখানে টম, অর্থাৎ টমকে রেফার করা হচ্ছে প্রোগ্রামিং বিগিনার্স, ঠিক আপনাদের মতো কিছু যারা প্রোগ্রামিং সবে শুরু করছেন। তাদের সামনে অনেকগুলো মুরগির বাচ্চা রয়েছে, সবই কিন্তু মুরগির বাচ্চা। ঠিক আছে, তার মধ্যে কি কি আছে? প্রত্যেকটা মুরগির বাচ্চার একটা করে নাম আছে, ভালো করে দেখুন। জাভা স্ক্রিপ্ট, পাইথন, জাভা, সি প্লাস প্লাস, সি, এগুলোকে একসঙ্গে মুরগির বাচ্চা কেন বলা হচ্ছে? অর্থাৎ এগুলো সব আইডেন্টিক্যাল, অর্থাৎ এদের মধ্যে কোনো ডিফারেন্স নেই। কেন? কারণ এগুলো হচ্ছে সবই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ একটা। এই সবকটা ল্যাঙ্গুয়েজের মধ্যে আমাদের কোনো না কোনো কারণে লজিক বানাতে হয়। লজিক অর্থাৎ একটা ওয়েবসাইট কেমন চলবে বা একটা অ্যাপ কেমন ভাবে চলবে, সেই যে লজিক থাকে সেগুলো বানানো হয় এই রকম ল্যাঙ্গুয়েজ দিয়ে, জাভাস্ক্রিপ্ট, পাইথন, জাভা, সি প্লাস প্লাস, সি দিয়ে। কিন্তু নিচে দেখুন, জেরি কিছু মুরগির পালক লাগিয়ে সেই মুরগির ভিড়ের মধ্যে ঢোকার চেষ্টা করছিল। কেন? কারণ টম যাতে তাকে দেখতে না পায়, টম যেন তাকে ভাবে সে একটা মুরগির বাচ্চা। অর্থাৎ এইচটিএমএল একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হওয়ার চেষ্টা করছিল, কিন্তু সে কি কোনোদিন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হতে পারবে? বা জেরি বা একটা ইঁদুর কখনো কি মুরগির বাচ্চা হতে পারবে? কোনোদিন পারবে না, কারণ সে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয় বা সে একটা মুরগির বাচ্চা নয়। বলতে পারলাম এইচটিএমএল এ কোনো লজিক থাকে না, এইচটিএমএল শুধু একটা কাঠামো তৈরি করে। যত লজিক ফজিক আপনার বানাতে হবে সেটা বানাতে হবে আপনার জাভাস্ক্রিপ্ট দিয়ে। সেই কারণে এইচটিএমএল কে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয় না, এটাকে বলা হয় একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, জাস্ট ফর ডিজাইনিং বা একটা স্ট্রাকচার বানানোর জন্য ইউজ করা হয়। ক্লিয়ার? ইয়েস অর নো, চ্যাট বক্স বলুন দেখি। এইচটিএমএল দিয়ে আপনি অনেক মিম পেয়ে যাবেন, গুগলে সার্চ করবেন পেয়ে যাবেন, অনেক আছে, প্রচুর মিম আছে। যার পছন্দসই যে কোনো একটা মিম দেখবেন, এই মিমটাই সবার সামনে আসে, সেই কারণে এটাকে এখানে রাখা হয়েছে। বুঝতে পারলাম কেন স্যার, এবার আপনি জানেন এইচটিএমএল কে কেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয় না। এবার আসি নেক্সট। নেক্সট কি? নেক্সট হচ্ছে মাত্র এক ক্লিকে কিভাবে আমরা একটা এইচটিএমএল এর কোড আনতে পারি। কি বললাম? মাত্র এক ক্লিক করে আমরা কিভাবে এইচটিএমএল এর কোড আনতে পারি। চলুন কোড করি। ঠিক আছে, এখানে আমরা একটু কোড করব, বা একটা এইচটিএমএল এর কোড আমরা কি করে এক ক্লিকের মধ্যে জেনারেট করতে পারি সেটা একটুখানি দেখবো। ইন্টারেস্টিং, দেখা যাক কার কার এখনো ইন্টারেস্ট বা এক্সাইটমেন্ট এখনো আছে। দেখাবো কি দেখাবো না? আমি জানি, ইয়েস, আপনারা অনেকেই জানেন। খুবই ইজি একটা প্রসেস, কিন্তু যারা জানে না তাদের জন্য। ঠিক আছে, অনেকে বলছেন দেখান, ঠিক আছে, লেটস গো। তো তার জন্য প্রথম কথা, ভিএস কোডটাকে আপনার ওপেন করে রাখতে হবে। ভিএস কোড আপনাকে ওপেন করে রাখতে হবে। ভিএস কোডে যাবেন, ভিএস কোডে একটা ফোল্ডার ওপেন হয়ে থাকা মাস্ট। এখানে একটা ফোল্ডার আপনি ওপেন করে রাখবেন, তাহলে আপনার জীবনটাই সুখী হবে। কারণ যদি ফোল্ডার ছাড়া আপনি কোড লেখেন, কোডটা আপনার হারিয়ে যেতে পারে। তো সেই কারণে বলছি এখানে একটা ফোল্ডার আগে ওপেন করবেন। তো আমার এখানে ফোল্ডারটা ওপেন করা অলরেডি রয়েছে, ফ্রন্ট এন্ড বিডি ফোল্ডারটা যেটা বানিয়েছিলাম সেটাকে ওপেন করলাম। তো এখানে গিয়ে নতুন একটা ফাইল বানাবো। ঠিক আছে, এখানে গিয়ে আমরা নতুন একটা ফাইল বানাবো। ফাইল আমরা বানাবো, তার মধ্যে দুটো জিনিস থাকবে, ভালো করে দেখুন। একটা ফাইলের মধ্যে দুটো পার্ট থাকে, একটা হচ্ছে ফাইলের নাম আর একটা হচ্ছে ফাইলের এক্সটেনশন। মানে সেটা কোন ধরনের ফাইল সেটা আমাকে এখানে বলতে হবে। তো আমি এখানে কিসের কোড জেনারেট করছি? সবার কাছে এই জিনিসটা ক্লিয়ার? ইয়েস অর নো দেখি। আমরা এখানে কিসের কোড জেনারেট করব বা কিসের কোড লিখবো? কিসের কোড লিখবো কে কে বলতে পারবে দেখি? এইচটিএমএল, ভেরি গুড। এখানে আমরা এইচটিএমএল এর কোড লিখবো। তো এইচটিএমএল এর কোড লিখতে গেলে আমাকে জানি যে এইচটিএমএলটা আমাদের লাগবে। এখানে ফাইলের নাম আপনি যা খুশি দিতে পারেন। ধরুন এখানে আমি নাম দিচ্ছি ঐন্দিল, বা এখানে আমি নাম দিচ্ছি, কি নাম দেওয়া যায়, ধরুন র্যান্ডম। ঠিক আছে, ডট, এই যে ডট দিলাম, ফাইলের এক্সটেনশন আপনাকে এবার মেনশন করতে হবে। নামের পরে ডট দিয়ে একটা এক্সটেনশন, অর্থাৎ এক্সটেনশন বলতে সেটা কোন ধরনের ফাইল সেটা আপনাকে এখানে মেনশন করতে হবে। যেমন অনেক রকমের ছবি আপনারা রিয়েল লাইফ মানে নিজের জীবনে তুলেছেন, ছবির যে ছবিগুলো হয় সেই ছবিতে কিছু ফাইল এক্সটেনশন আছে, কেউ খেয়াল করেছেন কখনো? যেমন ছবির কি কি এক্সটেনশন আছে? জেপিজি, তারপরে হচ্ছে তারপরে আছে কি জানো, এসভিজি। এরকম অনেক ধরনের ছবি হয় যার একটা এক্সটেনশন থাকে। তারপরে আপনারা রিয়েল লাইফ অনেক গান শোনেন, গানেরও অনেক এক্সটেনশন হয় ফাইলের। কি কি? MP3, WAV,
তারপরে আছে আই গেস এলড্যাক নাকি একটা আছে, যাই হোক। এরকম কিন্তু অনেক ফাইলের এক্সটেনশন হয়। এরকমই কোডের যে কোড আপনি কোন ল্যাঙ্গুয়েজে লিখছেন তার একটা এক্সটেনশন আপনাকে মেনশন করতে হয়। এখানে আমি কিসের এক্সটেনশন লিখবো? এইচটিএমএল। জাস্ট একটা নাম দেবেন, ডট দেবেন, দিয়ে লিখবেন এইচটিএমএল, ডট এইচটিএমএল, বা শুধু এইচটিএম লিখলেও হয়, বাট আমি এলটা দেওয়া প্রেফার করি কারণ দেখতে পুরোটা কমপ্লিট লাগে, যে একটা এইচটিএমএল এর কোড। ঠিক আছে, এখানে দেখুন ডট এইচটিএমএল দেওয়ার পরে ভিজুয়াল স্টুডিও কোড অটোমেটিক্যালি আমার জন্য একটা আইকন জেনারেট করে দিয়েছে। এই আইকনটা হয়তো আপনার সাইডে অন্যরকম দেখাবে, কারণ আমার একটা বলেছি আগেই, আমার একটা থিম ইনস্টল করা রয়েছে। সেই থিমের কারণেই কিন্তু আমার আইকনটা এরকম দেখাচ্ছে। আপনাদের ক্ষেত্রে দেখাতে পারে একটা চিহ্ন আপনার দেখাবে, কিরকম দেখায় একটুখানি, যদি সেটা হয়তো এরকম দেখাবে, এরকম একটা চিহ্ন আপনাকে দেখাবে নীল কালারের, সেটা যদি ইন্ডেক্স বা সরি একটা এইচটিএমএল এর ফাইল আপনি বানান। ঠিক আছে, তো আপনাদের ভুল কিছুই হয়নি, আমার সাইডে ওরকম দেখাচ্ছে, আপনাদের সাইডে এরকম দেখাচ্ছে, এটা কোনো ভুল নয়। ঠিক আছে, আমি একটা থিম ইউজ করছি অনেক আগে থেকে, সেই কারণে আমার এখানে এই যে ফাইলের আইকনটা এরকম দেখাচ্ছে, তো ভয় পাওয়ার কিছু নেই। এখানে আমি একটা ফাইল বানালাম, বানানোর পরে এর মধ্যে এবার আমরা কোড লিখবো। তো কি বলেছিলাম, এক ক্লিকে কি করে একটা কোড জেনারেট করা যায় এইচটিএমএল এর, তার জন্য আপনাকে কি করতে হবে, একটা ডান্ডাগুলির চিহ্ন নিয়ে আসুন, বা বিস্ময়বোধক চিহ্ন নিয়ে আসুন, বা যারা ইংলিশ একটু প্রেফার করে এক্সক্লেমেশন মার্ক, এটাকে নিয়ে এসে আপনি চাইলে এখানে এন্টার প্রেস করুন, আপনার সামনে একটা এইচটিএমএল এর কোড জেনারেট হয়ে যাবে। কি করলাম আবার দেখাই। প্রথম স্টেপ আপনার হচ্ছে এখানে একটা ফাইল বানাবেন, আমি নাম দিয়েছি র্যান্ডম ডট এইচটিএমএল, বাট এটাকে আমি প্রেফার করি ইন্ডেক্স ডট এইচটিএমএল, এই নামটা দেবেন সবাই, ইন্ডেক্স ডট এইচটিএমএল। এই নামটা দেওয়ার পরে এন্টার করবেন, আপনার পাশে এরকম একটা উইন্ডো ওপেন হয়ে যাবে, যেখানে ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইলটাকে এবার আপনি এডিট করতে পারবেন বা এর মধ্যে কিছু লিখতে পারবেন। ঠিক আছে, এখানে গিয়ে আপনি কি লিখবেন, কি বলেছিলাম এক ক্লিকে কি করে একটা কোড জেনারেট করতে হয়, এবার আমরা সেই এক ক্লিক করব। তো আমি এখানে একটা এক্সক্লেমেশন মার্ক নিয়ে আসবো বা বিস্ময়বোধক চিহ্ন নিয়ে আসবো। আসার পরে ভিএস কোড বা ভিজুয়াল স্টুডিও কোড আপনাকে একটা সাজেশন দেবে, যে একটা দেখুন এরকম একটা ডান্ডাগুলি চিহ্ন দেখাচ্ছে একটা বক্সের মধ্যে, এখানে আপনি ক্লিক করতে পারেন বা এন্টার প্রেস করতে পারেন, যে কোনোটাই কাজ করবে। যদি আমি এখানে এন্টার প্রেস করি, আপনার সামনে একটা এইচটিএমএল এর কোড চলে এসেছে। এটাই হচ্ছে একটা শর্টকাট ভিএস কোডের, যেটা দিয়ে আমরা একটা কোড জেনারেট করতে পারি। এটা এখন অনেক কোড এডিটরে রয়েছে অলরেডি। ঠিক আছে, এটা আমরা আজকে জেনারেট করলাম, এটা সবাই একবার ট্রাই করে দেখবেন, কালকে রিক্যাপে ওটাকে বলবো, বলার পরে এক এক লাইন করে এক্সপ্লেন করবো এখানে যে কোডটা আমাদের জেনারেট করলো সেই প্রত্যেক লাইনের মানে কি। ঠিক আছে, কি করে একটা, কালকের টপিকটা একটুখানি ব্রিফ দিয়ে রাখছি। কালকের টপিকে আমরা দেখবো এইটুকু কোডের মধ্যে আমরা একটা ওয়েবসাইটের মধ্যে কি করে একটা ট্রান্সলেটার বানাতে পারি। জাস্ট একটা ট্রান্সলেটার, মানে একটা ওয়েবসাইটে আপনি ধরুন বাংলাতে সেই ওয়েবসাইটটাকে বানিয়েছেন, অটোমেটিক ব্রাউজার আপনার বাংলা ওয়েবসাইটটাকে ইংলিশে ট্রান্সলেট করবে। কি করে বানাবেন, জাস্ট এইটুকু কোডের মাধ্যমে, কালকে দেখাবো। ঠিক আছে, আজকে এটা সবাই প্র্যাকটিস করুন, কি করে একটা ফাইল বানাতে হয়, কি করে একটা ফাইলের মধ্যে এইটুকু আমাদের কোড লিখতে হয়। কি করে লিখি, এক্সক্লেমেশন মার্ক, এন্টার। ঠিক আছে, বিস্ময়বোধক চিহ্নটা আপনার জানেন কোথায় থাকে। ঠিক আছে, শিফট চেপে একদম উপরে দেখবেন ওয়ানের উপরে আছে, ওয়ান যে নাম্বার রো থাকে, নাম্বারের যে রো একদম কিবোর্ডে উপরে যে নাম্বার গুলো থাকে, ওয়ান যে নাম্বারটা থাকে তার উপরে দেখবেন একটা বিস্ময়বোধক চিহ্ন থাকে। তো শিফট চেপে ওয়ান ক্লিক করবেন, আপনার একটা বিস্ময়বোধক চিহ্ন এরকম চলে আসবে। আসার পরে সাজেশনটা দেখতে পাচ্ছেন, সাজেশনে ক্লিক করবেন, আপনার সামনে একটা এইচটিএমএল এর কোড জেনারেট হয়ে যাবে। ব্যাস এইটুকু বলতে পারলাম, এইটুকু আপনার হচ্ছে বাড়ির কাজ, প্র্যাকটিস করুন। ক্লিয়ার? করবেন কিনা করবেন না দেখি একটুখানি শুনে নি আগে। অলরেডি অনেকে জানে জিনিসটা, চ্যাট বক্স খুবই ইজি কাজ। ঠিক আছে, সবাই করবেন, ট্রাই করবেন, কালকে আমি বোঝাবো যে এখানে এক এক লাইনের মানে কি, যে কোডটা আমরা জেনারেট করলাম, আমরা অন্ধের মতো কোড অবশ্যই করবো না, তো এটার মধ্যে প্রত্যেকটা লাইনের মানে কি। বুঝতে পারলাম, অলরেডি করে ফেলেছি, খুব ভালো। ঠিক আছে, এক্সটেনশন আইকন গুলো, ইমেজ থিমটার নাম কি, আমারও ঠিক খেয়াল নেই স্যার, আমার দেখতে হবে। ওকে, এবার যাদের কোয়েশ্চেন ছিল মোবাইলে যারা যারা ক্লাস করছেন তাদের জন্য, মোবাইলের জন্য কোন মানে অ্যাপটা আপনি ইউজ করবেন, তো আমি ল্যাপটপ থেকে প্লে স্টোরটাকে ওপেন করছি। মোবাইলে যাদের প্লে স্টোর আছে সেখানে গিয়ে সার্চ করবেন, সার্চ কোথায়, এসপিসিকে এডিটর। ঠিক আছে, এই কোড এডিটরটাকে ডাউনলোড করে নেবেন। এটাই তো আই গেস, হ্যাঁ এটাই এসপিসিকে এডিটর।
ঠিক আছে? আইকনটা ভালো করে দেখে নিন। এটা দিয়ে আপনারা কোডটা করবেন। ঠিক আছে? এটা একটুখানি আমার ভালো মনে হয়েছে বলে এটাকে আপনি বলছি। এটা ইউজ করুন, এটাকে ডাউনলোড করে রাখুন। ডাউনলোড করে রাখার পরে কালকে হয়তো আমি দেখিয়ে দেবো যে কি করে এর মধ্যে গিয়ে কোড লিখতে হয় অ্যাকচুয়ালি। তো এটা আপনি একবার ডাউনলোড করে রেখে দেবেন। বুঝতে পেরেছি? নামটা ভালো করে দেখে নিন, দরকার একটা ছবি তুলে রেখে দিতে পারেন। SPCK এডিটর। এটা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। অ্যান্ড্রয়েড, আইফোন দুটোতেই আশা করি অ্যাভেলেবেল আছে। তো এটাই আপনার দরকার। বুঝতে পেরেছি? ইয়েস অর নো? মোবাইল যারা আছেন তাদের জন্য বলছি। ক্লিয়ার? স্যার HTML কতদিন শেখাবেন? যতদিন শেষ না হচ্ছে। ব্যাক এন্ড আর ফ্রন্ট এন্ড কি একসাথে শেখা পসিবল? অবশ্যই। ঠিক আছে, এবার আসছি কোয়েশ্চেনের উপরে। স্যার আসুন একটু কথা বলি। যাদের যাদের কোয়েশ্চেন আছে একটু হ্যান্ড রেজ করবেন, একটু কথা বলা যাক। ক্লাস রিলেটেড কোয়েশ্চেন কাদের আছে তারা হ্যান্ড রেজ করুন। ঠিক আছে, ক্লাস রিলেটেড যাদের কোয়েশ্চেন আছে তারা একবার হ্যান্ড রেজ করবেন। রাইট।